সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান দায় মুক্তি আজকের পর্বে আপনাদের স্বাগত। আমরা সাম্প্রতিকতম দায় মুক্তির বিষয়টি জানি। প্রতিবারের মতো আজও আমরা ৬ জনকে আমাদের আয়োজনে পেয়েছি, যারা ছাত্র জনতার তথাকথিত বিপ্লব নামে চেপে বসা ইউনূস সরকারের প্রত্যক্ষ ছত্রছায়ায় নির্যাতনের শিকার। এসব কর্মকাণ্ডকে সম্পূর্ণ দায় মুক্তি দেওয়া হয়েছে। একটা নতুন শব্দজুড়ের সঙ্গে আমরা পরিচিত হয়েছি, মব ভায়োলেন্স। মেট্রো স্টেশন পোড়ানো, থানায় আগুন দিয়ে পুলিশ মারা ইত্যাদি এসব সন্ত্রাসী কর্মকাণ্ড জায়েজ করতে দায় মুক্তি দিয়েছে সন্ত্রাসের মদতদাতা ইউনূস সরকার। এমনকি পেশাদার অপরাধী ও রাজনৈতিক দুর্বৃত্তদেরকেও যে কোনো ধরনের অপরাধের জন্য মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই জনবিরোধী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসুন আমরা নির্যাতিতদের কথা শুনি তাদের মুখ থেকেই। শুরুতেই কথা বলবেন অ্যাডভোকেট জেসমুল হাসান প্রামাণিক, সাবেক ছাত্রনেতা, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। প্রামাণিক ভাই, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম নজরুল ভাই। আপনার মাধ্যমে আপনি সহ এই দেশ বিদেশে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে সালাম, অন্যান্য ধর্মের প্রতি আদাব। আমি শুরুতেই যে বিষয়টিতে আপনার সাথে যুক্ত করছি যে এই যে অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার 5ই আগস্ট ক্ষমতায় চেপে বসার পরে আমাদের বিচার বিভাগে কি ধরনের নজিরবিহীন বর্বর ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলি নিয়ে আমি মূলত কথা বলবো। তো শুরুটা আমি এখান থেকেই করি যে 4 আগস্ট আপনারা দেখেছেন সেইখানে তারা বিভিন্ন বর্বর পরিচিত কাজকর্ম চালাচ্ছিল। তো সকালবেলা সকাল 9টা, 9:30টার দিকে একটি মিছিল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ভিক্টোরিয়া পার্ক থেকে এসে ঢাকা জসকোর্টের সামনে দিয়ে রায় সাহেবের বাজারের দিকে অগ্রসর হতে থাকে। তো ইন দা মিন টাইম যখন তারা ব্যাপকভাবে ঢাকা জসকোর্টের দিকে তারা ঢিল ইট পাটকেল ছুটতেছিল, সেখানে নেতৃত্ব দিচ্ছিল কিছু টোকাই এবং স্থানীয় যে সন্ত্রাসী বাহিনী, ক্যাডার বাহিনী, ছাত্রদল, যুবদলের ক্যাডার বাহিনী, জামাত শিবিরের ক্যাডার বাহিনী, তাদের নেতৃত্বে তারা এইভাবে বিষয়টাকে হামলে পড়ার যে একটা চেষ্টা তারা করতেছিল। তো তখন পুলিশের পক্ষ থেকে যে সিএমএম কোর্ট এবং মহানগর দায়রা জজের যে রাস্তার সঙ্গে মেন সড়কের সামনে ন্যাশনাল মেডিকেলের সামনে এবং পাশের যে রাস্তাটা তারা বন্ধ করে দেওয়ার পরে তারা মিছিলটা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই কতিপয় আমাদের ঢাকা জসকোর্টেরই, এটা বলতেও লজ্জা লাগছে, তারাও আমাদের সহকর্মী বিএনপি জামাতপন্থী আইনজীবীরা গিয়ে ওই টোকাই বাহিনীকে উস্কে দিয়ে তারা এসে এই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করে তারা মিছিল নিয়ে এসে এখান থেকে তারা ওই সন্ত্রাসীদের সাথে রাস্তায় যারা ছিলেন তাদেরকে কোর্টের ভেতরে তাদেরকে প্রবেশ করা। এই যে পাঁচফোড়ন সিএমএম কোর্টের গেট, সিএমএম সিজিএম এর যে সংযুক্ত গেট, সংযোগ গেট, সেই গেটটা খুলে দেন। তখন হাজতখানার সামনে এবং সিএমএম কোর্টের ভেতরে যে পুলিশের গাড়ি এবং আসামি নিয়ে যাওয়ার যে গাড়িগুলো ছিল তারা এসে একেবারে সন্ত্রাসী কায়দায় 4 তারিখে এই সকাল 10টা, 10:30টার দিকে ব্যাপক ভাঙচুর চালায়। এবং পুলিশ তখন, আমরা আইনজীবীরা এই বিষয়টি, সাধারণ আইনজীবীরা যখন আমরা জানতে পারি তখন আমরাও পাল্টা মিছিল নিয়ে গিয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা ওখান থেকে সরে যায়। পুলিশ ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরিবেশটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। এবং পুলিশের প্রায় মনে হয় 10 থেকে 15টা গাড়ি তারা ভাঙচুর করে। ওইখানে রাখা আইনজীবীদের মোটরসাইকেল গুলো, বিচার প্রার্থী মানুষ যারা আসছিলেন তাদের গাড়ি যেগুলো ছিল সেগুলো তারা ভাঙচুর করে। এবং অনেকে এসে সিজিএম ভবনের যে মূল সিঁড়ি সহ যে গেট, সেই গেট তারা একেবারে ভেঙে ফেলে। অ্যালুমিনিয়ামের যে গেট ছিল সেটা তারা একেবারে ভেঙে ফেলে। এর পরবর্তীতে পরিস্থিতি আস্তে আস্তে ক্রমান্বয়ে একটু হলে আমরা সব আইনজীবীরা তখন কোর্টের ভিতরে বিচারকরা তারা আর এজলাসে উঠতেছিলেন না।
তো যখন তারা বিচারকরা এজলাসে উঠতেছিলেন না, তখন আমরা আইনজীবীরা আমাদের নিজ নিজ চেম্বারে আসলাম এবং যথারীতি কোর্টের কার্যক্রম শেষ করে আমরা চলে গেলাম। 5 তারিখে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় আমরা আইনজীবীরা কোর্টে নেই, কিন্তু এই সুযোগটা নিয়েই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবর মিডিয়াতে আসার সঙ্গে সঙ্গে বিএনপি জামাতের কতিপয় আইনজীবীরা তারা এসে একের পর এক আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি, তাদের যে আইনজীবী আমরা, আমাদের যে চেম্বার গুলো ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু স্যার, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি যারা আছেন, সাধারণ সম্পাদক আমাদের ফিরোজুর রহমান মন্টু স্যার, মিজানুর রহমান মাহমুদ স্যার সহ প্রত্যেকের চেম্বার ব্যাপকভাবে ভাঙচুর করে, চেম্বারের চেয়ার থেকে শুরু করে আমাদের যে আমরা যে আইনজীবীরা বসতাম আমাদের চেম্বারে, সেই চেম্বারের চেয়ার পর্যন্ত তারা নিয়ে চলে যায়। ফাইল পত্র সকল কিছু, কোট গাউন একদম পায়ের নিচে খুঁজে পাড়ায়া একেবারে মানে বিশ্রী অবস্থা তারা তৈরি করে। শুধু এখানেই তারা ক্ষান্ত হয় নাই, তারা প্রত্যেকটা আমাদের যে আইনজীবীদের যে বসার যে চেম্বার গুলোতে, আওয়ামীপন্থী আইনজীবীদের যে চেম্বার, সেইগুলোতে তারা তালা ঝুলিয়ে দেয় এবং ওই দরজার উপরে কাগজের চিরকুটে তারা বিএনপির আইনজীবীদের নাম, তাদের পদবি, যুব দলের অমক, স্বেচ্ছাসেবক দলের অমক, বিএনপির অমক শাখার তমক, এইভাবে তারা জোরপূর্বক চেম্বার গুলো বরাদ্দ নেওয়ার চেষ্টা করে। 7 তারিখ থেকে যখন আওয়ামীপন্থী আইনজীবীরা আমরা কোর্টে যাওয়ার চেষ্টা করি, তখনই এই কতিপয় দুষ্কৃতিকারী এবং বিএনপি জামাতপন্থী আইনজীবীরা তারা সাদা শার্ট পরিয়ে তাদের যুবদল ছাত্র দলের লোকাল এরিয়ার পোলাপানদেরকে কোর্ট চত্বরে প্রবেশ করিয়ে মব ক্রিয়েট করে আওয়ামীপন্থী আইনজীবীদের আদালতে প্রবেশে বাধা দান করতে আরম্ভ করে এবং তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করতে শুরু করে। এবং এই নিগ্রহের মাত্রা এতটাই তাদেরকে উৎসাহিত করে, সেখানে সেনাবাহিনীর নীরব ভূমিকা, পুলিশ বাহিনী তো তখন অকার্যকর হয়ে পড়ে গেছে, দেশে কোনো সরকার নেই। আমি এটা 7 তারিখের ঘটনা বলতেছি, 6 তারিখ 7 তারিখের ঘটনা, কোনো সরকার নেই। কোথায় মানুষ একজন মব এসে তাকে অ্যাটাক করলে আইনজীবীদেরকে কোথায় গিয়ে বিচার প্রার্থনা করবে, কোনো বিচারের নিশ্চয়তা নেই। এই মুহূর্তে তারা ঢাকা বারের নির্বাচিত কমিটিকে সরিয়ে দিয়ে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা ঢাকা বারের সভাপতি সাধারণ সম্পাদকের রুম দখল করেন, কাগজপত্র ফাইল অফিসিয়াল যেগুলো আছে তারা সকল কিছু, ঢাকা বারের গঠনতন্ত্রকে একেবারে ভুলুণ্ঠিত করে তারা জোরপূর্বক প্রত্যেকটা প্রতিষ্ঠান দখলে নেয়। দখলে নেওয়ার পর থেকে এই যে এখন পর্যন্ত আমাদের আওয়ামীপন্থী আইনজীবীদের উপর যে কি মানসিক অত্যাচার নির্যাতন চলতেছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা আইনজীবীর বিরুদ্ধে তারা মিথ্যা ভুয়া বানোয়াট একের পর এক পাইকারি হত্যা মামলা দেওয়া আরম্ভ করেছেন। আমাদের প্রত্যেকটা আইনজীবী 5টা থেকে 6টা মামলার আসামি হয়ে গিয়েছে। আর শুধু তাই না, আমরা আইনজীবীরা একটি বিষয় প্রত্যেকেই জানেন, তারা এই ভিডিওর বার্তার বা এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সকলেই জানেন যে আইনজীবীরা সকালে তাদের কোর্টে আসেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বিচার প্রার্থী মানুষদের সেবা প্রদানের জন্য তারা কোর্টে আসেন। সারাদিন তারা কোর্টেই মানুষের বিচার প্রার্থী মানুষদের একটু সেবা দেওয়ার জন্য এই কোর্ট থেকে ওই কোর্টে ছুটে বেড়ান। তাদের এই যখন আমরা সিএমএম কোর্টের 5তলা থেকে নেমে আবার মহানগর আদালতের 5তলার দিকে দৌড়াই, যে ঘাম, শরীরের যে কষ্ট, যে মানসিক নির্যাতন, যখন সকল কিছু আমরা সহ্য করি, যখন বিচার প্রার্থী একজন মানুষ ন্যায় বিচার পান, তিনি হতে পারেন ভিকটিম, হতে পারেন আসামি, যেই হোক না কেন আমরা তাদের পাশে দাঁড়াই। কিন্তু আমাদেরকে সেই জায়গাতে আজকে বাধা দেওয়া হচ্ছে, আমাদের রুটি রুজিতে আঘাত করা হচ্ছে এবং পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে একেবারে গ্রেপ্তার করে জেলে পর্যন্ত, রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে। একজন, আপনারা যারা আছেন প্রত্যেকেই জানেন, একজন আইনজীবী কি কখনো গিয়ে ওই যাত্রাবাড়িকে ফলের দোকানদার মারা গেছে সেইখানে গিয়ে সে হত্যা করছে বা হত্যায় সহযোগিতা করছে? ওই ভাটারায় আমরা গেছি, গিয়ে হলে কোন বিএনপি নেতার অফিস চাঁদাবাজি করতে গেছি, তার আপনার নিউ মার্কেটে কোন বাবুর্চি হোটেল বয়, হোটেল বাবুর্চি মারা গেছে, সেই মামলায় আমরা আইনজীবীরা
ওখানে গিয়ে হত্যা করছি। আমরা তো আইনজীবীরা, আমরা হ্যাঁ একটা মতাদর্শ একজন আইনজীবীর থাকতেই পারে, বাংলাদেশে প্রত্যেকটা মানুষের এক একটা মতাদর্শ রয়েছে, কিন্তু আমরা তো আইনজীবীরা সরকারের কোনো বেনিফিশিয়ারি বা আদার্স কোনো পার্ট পার্ট না। কিন্তু বিচার বিভাগকে কলুষিত করার যে এই যে এদের যে এই অসাংবিধানিক সরকারের যে মনোপ্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবেই তারা আদালত থেকে যারা বিবেকবান, বোধ সম্পন্ন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, সেই আইনজীবীদেরকে যেন আদালত থেকে দূরে রাখা যায়, এই দূরে রাখার জন্য ভীতির সঞ্চার করবার চেষ্টা থেকে তারা একই ধরনের এই মিথ্যা মামলা দিয়ে আইনজীবীদেরকে দূরে রাখছে। মিথ্যা মামলার পরবর্তীতে যে আইনজীবীরা এসে আদালতে আসতে চাচ্ছেন, তাদের উপরকে তখন তারা পরিকল্পিতভাবে মব ক্রিয়েট করে এই মব দিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে, মব দিয়ে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা আচ্ছা, আপনার জি হাসান ভাই, আপনাকে একটু জানতে চাই, এই যে 4 তারিখ 5 তারিখের পরে বা 5 তারিখ বা 7 তারিখ যেগুলি বললেন আপনি, যে আপনাদের আইনজীবীদের চেম্বার দখলে নেওয়া হয়েছে, তাদেরকে আপনাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, আমরা যতটুকু জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সেগুলি, যে বিভিন্নভাবে ওই যে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন আইনজীবীদের, বিএনপি জামাতপন্থী আইনজীবীদের নাম ঝুলিয়ে দেওয়া হয়েছে। এগুলি সোশ্যাল মিডিয়ায় আমরা আগেও দেখছি, আজকে আপনার কাছ থেকে শুনলাম। তো এই যে এইসবের নেতৃত্ব কারা দিছে, ওই যে তখনকার এটা যারা এইভাবে গিয়ে তাদের লোকজন তাদের মানে সন্ত্রাসী কাফেলার যারা নেতৃত্ব দিছে বিএনপি জামাতের, 2-4 জনের নাম কি বলা যাবে? হ্যাঁ, নাম আপনাকে আমি বলতে পারি, নাম স্পেসিফিক্যালিও বলতে পারি। আপনি যে কথাটা বললেন যে এই যে বর্তমান যে কমিটি, যেটা নির্বাচিত কমিটিকে সরিয়ে একটি আমি বলি ডাকাতিয়া কমিটি, তারা নাম দিয়েছে অ্যাডহক কমিটি। তারা এসেছে এই দখলদার এরা, অ্যাডহক মানে কমিটি। এরা এরা এদেরকে এক দখল, কথায় বলে মানে বারো দখলদার বলে। দখল, দেশ যেভাবে দখল হয়েছে, বারটাও ঢাকা বারকেও সেভাবে দখল করা হয়েছে। এবং সেখানে তারা এই দখলদারদের যে সভাপতি, বিএনপি পন্থী আইনজীবী, এবং বর্তমান যাকে পিপি মহানগর পিপি নিয়োগ দেওয়া হয়েছে ফারুকি সাহেব এবং নজরুল ইসলাম সাহেব, যারা আছে তাদের নেতৃত্বে মূলত এই মব ভায়োলেন্স গুলো হয়েছে এবং দখলদারিত্ব হয়েছে এবং আইনজীবীদের করা হয়েছে। শুধু তাই নয়, আপনাকে আরেকটি কথা বলি, যে ঢাকা বারে আমাদের জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় এবং ঢাকার আমাদের আইনজীবীদের নেতা ঢাকা দক্ষিণের মেয়র তাপস স্যারের সহযোগিতায়, ঢাকা বারের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব ফিরোজুর রহমান মন্টু এবং মাহবুব সাহেব প্রেসিডেন্ট, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় 2000 আইনজীবীর বসবার জন্য দুটা বিল্ডিং হয়, বঙ্গবন্ধু ভবন 1 এবং বঙ্গবন্ধু ভবন 2। বঙ্গবন্ধু ভবন 1-এ 1179 জন আইনজীবী আমরা বসতাম, এবং বঙ্গবন্ধু ভবন 2 799 জন আইনজীবীর বসার জায়গা হয়েছে। কিন্তু তারা এসে, দখলদারিত্বরা এসে, দখলবাজরা সেই ভবন দুটো থেকে এই 2000 আইনজীবীর বরাদ্দ তারা সম্পূর্ণ অনৈতিকভাবে, ঢাকা বারের গঠনতন্ত্রে বলা আছে যে কোনো ভবন সংক্রান্ত ডিসিশন নিতে গেলে এখানে বিল্ডিং কমিটিকে লাগবে। বিল্ডিং কমিটির সদস্য ঢাকা বারের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সকলেই থাকেন এই বিল্ডিং কমিটির সদস্য হিসেবে। কিন্তু এই বিল্ডিং কমিটিতে আওয়ামীপন্থী আমাদের যারা মুক্তিযুদ্ধের সপক্ষের প্যানেল থেকে ইতোপূর্বে যারা ঢাকা বারের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, তারা কেউই কিছু জানেন না, এবং বিএনপি পন্থী আমরা অনেক সিনিয়রদের সঙ্গে কথা বলছি, তারাও জানেন না। কিন্তু এই দখলদার মবিস্ট যে চক্র, এই চক্র এই 2000 আইনজীবীর বসার জায়গা কেড়ে নিয়েছে, মাথার উপরের ছাদ কেড়ে নিয়েছে, বসার চেয়ার কেড়ে নিয়েছে। নিয়ে আমরা ধরেন এই যে কোর্টে যেতে পারছি না, আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে, মানুষ, বিচার প্রার্থী মানুষ আছে, তারা আজকে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিচার তাদেরকে দিতে পারছি না, ওয়ারেন্ট হয়ে যাচ্ছে, তাদের হাজিরা করাতে পারতেছি না, সাক্ষী করাতে পারতেছি না, মামলাগুলো ঝুলে আছে, বিচার প্রক্রিয়া ধীর গতি হয়ে গেছে, আদালতে বিচার কোনো মামলায় ত্বরান্বিত গতিই নেই। এবং শুধু তাই নয়, আপনাকে একটি কথা বলি, আমি ব্যক্তিগতভাবে 14ই আগস্ট খুব সম্ভবত আমাদের সালমান এফ রহমান সাহেব এবং আইনমন্ত্রী তাকে নিয়ে আসা হয় কোর্টে। তো আমি তখন বেলা মনে হয় 3টা হবে, 3টার দিকে আমি কোর্টে গেলাম। এটা খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়, 14ই আগস্টের ঘটনা। তো ওখানে যাওয়া মাত্রই আমাকে দেখেই বিএনপি পন্থী কয়েকজন আইনজীবী, যে ছেলেটা তার নাম ছিল, সে মারা গেছে, আমাকে ওই অ্যাটাক করছে যেদিন, আমার কোট টোট ছিঁড়ে নিছে। তারপরের দিনে আল্লাহ তার জি জি জি, কিছু সে বলার নাই, ওইদিকে সে পদ্মার ওই পারে সে মারা গেছে মোটরসাইকেলিতে, হ্যাঁ জি। হ্যাঁ, হ্যাঁ মারা গেছে। তো সে একজন আইনজীবী, ধরেন একটি কথা বলি, একটা আইনজীবী এবং আইনের মানুষ ছাড়া একটা কালো কোট এবং একটা কালো গাউনের যে মূল্য, এটা একটা ব্যক্তির শরীরে উঠার জন্য যে কতটা ত্যাগ, কতটা সংগ্রাম, কতটা পড়াশোনা, ধৈর্য নিয়ে কাজটা করতে হয়, তারা সেই কালো কোটকে, গাউনকে পায়ে মারা, টেনে ছিঁড়ে আমাদেরকে লাঞ্ছিত করছে।
তো আমি তখন যখন সে আমি ওখানে যাওয়া মাত্রই তারা তার নেতৃত্বে কয়েকজন এসে যখন আমাকে করলো, টানা হেঁচড়া করা শুরু করলো আমাকে। আমি তখন 4 তলা দিয়ে দৌড়ায়, গ্যাংওয়ে দিয়ে এই সিজিএম ভবন দিয়ে, যে ওখানে এমন অবস্থা আমাকে গণপিটুনি দিয়ে হয়তো হত্যা করে ফেলবে। 4 তলার সিএমএম কোর্টের 4 তলা দিয়ে সিজিএম কোর্টের গ্যাংওয়ে হয়ে আমি নেমে কোন রকম সেই সময় নিজেকে সেভ করি। তো পরবর্তীতে এই বৃহস্পতিবার দিনই 15ই আগস্টে সে গেছে। এরপরে কোর্টে তো এটা আর বলবো না, একজন মানুষ মারা গেছে, তার সম্পর্কে আমরা খারাপ কথা বলবো না, আমরা সেই শিক্ষা পাই নাই। আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করুন। তো যে বিষয়টা 4 তারিখেও কোর্ট অঙ্গনে, আইন অঙ্গনে কখনো এইরকম অরাজকতা বা স্থবিরতা কেউ সৃষ্টি করতে পারে না। 4 তারিখেও, এই 15 বছরেও, এবং 4 তারিখ যে 4ই আগস্ট, তারা তাদের মতো করে তাদের রাজনীতি করেছে, তারা তাদের স্লোগান দিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে আমরা দুই পক্ষই স্লোগান দিয়েছি, কথা বলেছি। কিন্তু আজকে আওয়ামীপন্থী বা মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো আইনজীবীকে ঢাকা বারের আশপাশে দেখা মাত্র তাদেরকে এই বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। যদি হেনস্থা না করা হচ্ছে তখন তাদেরকে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে, এবং মিথ্যা মামলা দিয়ে। জি, আপনাকে একটু কথা বলি, আমার কয়েকজন সহকর্মী আজকে অ্যারেস্ট। তারা হাইকোর্টে ইন্টিমেশন দিয়েছিলেন, হাইকোর্টের লিখিত পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের ভাইবা পরীক্ষা খুব সন্নিকটে। আমরা তাদের জামিন চাচ্ছি, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেই জামিনটা আমরা পাচ্ছি না। আদালতে যখন আমরা নিম্ন কোর্টে জামিন পাই নাই, আমরা সিআরমিস ফাইল করে যখন উচ্চ কোর্টে গিয়েছি মহানগরে, তখন জাজরা, আমরা যখন বলি যে স্যার আমাদের ইনি নিয়মিত প্র্যাকটিশনার একজন আইনজীবী স্যার, তাকে মাইলর্ড তাকে জামিনটা দেন, সে তো পালাবে না, সেই কোর্টেই প্র্যাকটিস করে সারাদিন, তার জীবনের 12 ঘন্টা সময় প্রায় এই কোর্ট অঙ্গনে সে দেয়। তো তাকে জামিন দিলে তো আপনার না, বেইল ইজ নাথিং, ডিউ চেঞ্জ দ্য কাস্টডি, অনলি কাস্টডি আপনাদের কাস্টডিতে আছে, আপনি এখানে আরেকটা কাস্টডিতে দেন। কিন্তু তারা মুস্কি হেসে নিরুপায়ের মতো ওই জাজ সাহেবরা যেদিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে যখন নামঞ্জুরের রায়টা লেখে দীর্ঘশ্বাস ফেলেন, তখন আমরা বুঝি যে বিচার বিভাগ কতটা আজকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হচ্ছে। শুধু তাই না, এই যে আদালত আঙ্গনে দেখবেন আমাদের যারা রাজবন্দীরা যারা আসছে, আপনি যদি লক্ষ্য করেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আমি তো ঘটনাস্থলে জীবনের রিস্ক নিয়ে ঘটনাস্থলে থেকে যতটা সম্ভব দেখার এই যতদিন সুযোগ আপনাকে হয়েছে আপনাকে দেখছি। আপনার কাছে এই ব্যাখ্যা, এই কথাগুলি জানতে, যেহেতু আপনি প্রতিদিন ওখানে যান, এই যে আমাদের আমাদের বলতে বিভিন্ন পর্যায়ে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে এই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে যখন আদালতে হাজির করা হয়, হওয়ার পর ওইখানকার যে চিত্র আমরা প্রত্যক্ষ করি সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক টেলিভিশন এগুলি নিউজ কভার করেছে, আমরা দেখেছি এই যে টানা-হেঁচড়া, এই যে এই কাজগুলি, এইসবের নেতৃত্বে কারা ছিল, ওই মানুষগুলি কারা? আমরা লক্ষ্য করেছি যে পুলিশের মধ্য দিয়ে যে কিল ঘুষি মারতেছে, লাথি দিতেছে, কাপড় টেনে ছিটতেছে, এই যে এরা কারা? এই মানুষগুলিকে তো অনেকরে আমরা আইনজীবীর মতোই মনে হয়, আইনজীবীদের ড্রেসও পড়া অনেককে লক্ষ্য করেছি। ওরা কারা? ওই লোকগুলি কারা, এবং এরা এদের রাজনৈতিক পরিচয় কি? আর ওইসব ব্যক্তির, কিছু ব্যক্তির নাম যদি উল্লেখ করেন। এক্ষেত্রে যে ঘটনাগুলো দেখেছেন আমরা প্রত্যক্ষ করেছি, এক্ষেত্রে দুই শ্রেণীর ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আইনজীবীদের মধ্যে থেকেই বর্তমান যিনি মহানগর পিপি সাহেব হয়েছেন, তার নেতৃত্বে তিনি প্রত্যেকটা মামলাতে যাচ্ছিলেন ওই পিপি পদটার প্রত্যাশাতেই হয়তো, আমরা মনে করতেছি। কেননা যখন এই সরকারের পক্ষ থেকে যখন এহসানুল হক সমাজি স্যারকে পিপির মহানগর দায়িত্ব দেওয়া হয়, তখন তার নেতৃত্বে মিছিল হয়, এবং সমাজি সাহেবের গালে থাপড়াও, জুতা মারো, এই ধরনের মিছিলের কারণে সমাজি সাহেব লোকলজ্জার ভয়ে উনি পদ স্বেচ্ছায় ত্যাগ করেন। তো পরবর্তীতে যার নেতৃত্বে এই মব ভায়োলেন্স গুলো হয়েছে, এবং আদালত প্রাঙ্গণে 75-এর 3রা নভেম্বর জেল হত্যার পরবর্তীতে আদালত প্রাঙ্গণে আদালতের হেফাজতে থাকা আসামিদের উপর এইরকম নির্দয় নির্যাতন বা লাঞ্ছিত করার ঘটনা পৃথিবীতে কোথাও ঘটছে বলে আমরা আমাদের নলেজে দেখি নাই, বা আপনারা জানেন কিনা আমি জানি না। কিন্তু এই লোকের নেতৃত্বে, এই যে মহানগর পিপি সাহেব যিনি হয়েছেন, ফারুকী সাহেব, উনার নেতৃত্বেই একটি চক্র তারা এই হামলাগুলো চালিয়েছে। এবং পাশাপাশি এই সাদা শার্ট পরে এসে এই যুবদল, ছাত্র দলের বা শিবিরের, জামাতের, বা এই যে গণ অধিকার পরিষদ নামক যে দোকানগুলো আছে, এদের লোকজনেরা এই কাজগুলো করতো। এই যে ধরেন হাসানুল হক, আমাদের ইনু সাহেব, সাবেক মন্ত্রী, তাকে পুলিশি পহরায় জি, নিয়ে যাচ্ছিল,
ঠিক সেই মুহূর্তে সে যখন তাকে গারদের মধ্যে প্রবেশ করাবে, ঠিক গারদের 3 তলা একটি রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের সিঁড়িতে ওই ছেলেগুলো, মবগুলো দাঁড়িয়েছিল, ওখান থেকে দৌড়ে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে তাকে লাথি দেওয়া হলো। এবং যখন ওই ছেলেকে পুলিশ পাকড়াও করলো, ওর পরিচয় যখন জানতে চাচ্ছিল, আর তখন আরো ওর সাথে যে সাঙ্গপাঙ্গরা আসছে তারা এসে পুলিশকে ধাক্কায় ওই ছেলেটাকে নিয়ে চলে গেল। কোনো পদক্ষেপ কিন্তু হয় নাই। আমাদের আইন উপদেষ্টা সাহেব আসিফ নজরুল সাহেব কথায় কথায় অনেক আইনের শাসনের কথা বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার নাকি উনি চেষ্টা করতেছেন, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমরা সবাই জানে, যারা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বা কনস্টিটিউশনালিজম বিশ্বাস করে, তারা জানে যে বিচার বিভাগের 2টি চাকা, একটা হচ্ছে বার আর একটা বেঞ্চ। তো আপনি বেঞ্চকে আলাদা করবেন, জুডিশিয়াল অফিসারদেরকে শুধুমাত্র যদি ইন্ডিপেন্ডেন্সি দিতে চান, আর কোর্ট অফিসারদেরকে আপনি নির্যাতন নিষ্পেষণে রেখে বিচার বিভাগ কখনো ইন্ডিপেন্ডেন্স হইতে পারবে না। অনেস্ট জুডিশিয়ারি আমরা পাবো না। তো এটা যদি অনেস্ট জুডিশিয়ারি যদি আমরা ইনশিওর করতে চাই, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি আমরা ইনশিওর করতে চাই, তাহলে বার এবং বেঞ্চ উভয় জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উভয় জায়গায় স্বাধীনতা দিতে হবে। আজকে আমরা আইনজীবীরা কোর্টের মধ্যে চিত্র বলি, এই যে সাবের হোসেন চৌধুরী সাহেবের মামলার ঘটনাটাই বলি, তাকে কোর্টের মধ্যে এজলাসে সে যাদের সামনে বিদ্যুৎ চলে গেছে, মামলার শুনানি চলতেছে 28 নম্বর কোর্টের মধ্যে, ওর মধ্যে তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। এই এজলাসে সে দাঁড়ানো, পুলিশি পাহারায় দাঁড়ানো, আপনার জাজ তার চেয়ারে সিটে বক্তব্য রাখতেছে, 2 পক্ষের আইনজীবীরা, ওর মধ্যে দিয়ে তাকে ডিম মারা হয়েছে। শুধু তাই নয়, যে মামলাগুলো শুনানি করা হয়, ডাক্তার দীপুমণি থেকে শুরু করে আমাদের যত রাজবন্দী আছে, সাংবাদিকরা আছে, এই যে আমাদের ফারজানা রূপাকে তো তার পেছন থেকে তার জামা টেনে ধরে, চুল টেনে ধরে, আমাদের সাবেক মন্ত্রী দীপুমণি আপাকেও ঠিক এই কাজগুলো যারা করেছিলেন, তাদেরকে কিন্তু পরবর্তীতে এই সরকার বিভিন্ন নারী শিশু নির্যাতনের স্পেশাল পিপি, এপিপি, জিপি অনেক পদে তাদেরকে পুরস্কৃত করে বসিয়ে ওদের দিয়েছে। ওদের ওদের যাদেরকে, যারা এসব করেছে, যাদেরকে পুরস্কৃত করেছে, এদের উল্লেখযোগ্য কয়েকজনের নাম কি বলতে পারবেন এমনি? ওইভাবে যেটা বললেন যে নাম নাম তো বলাই ফারুকী যায়। সাহেব, ফারুকী সাহেব তো আছি, এটা তো সবাই আমরা যেটা বললেন, এর বাইরে অন্যরা, এর তো প্রতি অনেক হয়েছে, এই এই ধরনের ঘটনা কিন্তু তারা অনেক করেছে, যেটা হ্যাঁ, এই পৃথিবীর ধরনের ইতিহাসে ঘটনা এই ধরনের পৃথিবীর নজিরবিহীন ইতিহাসে ঘটনা। এরকম হয়। এবং তাদের তাদের তাদেরই যারা সিনিয়র আইনজীবীরা আছেন, তারাও বিষয়টা নিয়ে যখন আমাদের সঙ্গে আড়ালে আবডালে কথা হয়েছে, তখন তারাও বলছে যে এগুলো নজিরবিহীন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, অতিরিক্ত বাড়াবাড়ি। তাদের পন্থী লোকজনেরও চোখে এটাকে, বিবেকে, তাদেরও, যাদের একটু মনুষ্যত্ববোধ জীবিত আছে, তাদেরও বিবেকে পাচ্ছে। এই মূলত আপনি যেহেতু বললেন, আমি বলি নামটা ওনার হচ্ছে, উনি নাম হচ্ছে ওনার মুক্তি। এই মহিলাটা, উনি কোর্টের মধ্যে এই মবের নেতৃত্ব দিয়ে উনি সহ কয়েকজন নিয়ে যান, নিয়ে গিয়ে তারা কি করেন, যখন আমাদের মহানগর বর্তমান পিপি সাহেব বক্তব্য দেন, দেওয়ার পরে যখনই উনি তো মহানগর পিপি সাহেব প্রত্যেকটা মামলায়, কোনো মামলায় মেরিটের কথা বলেন না, উনি টোটালটা রাজনৈতিক এবং মিডিয়া ট্রায়ালে, মিডিয়ার পত্র পত্রিকায় যে খবরগুলো আসে সেই খবরগুলোই উনি বলেন। উনি প্রত্যেকটা নেতার ক্ষেত্রে তাই, এই অমকের এই হয়েছে, তার 5টা বাড়ি আছে, তার গাড়ি আছে, কিন্তু প্রত্যেকটা মামলা 5টা বাড়ি, গাড়ি বা বিদেশে টাকা পাচার, এই ধরনের কথাগুলো উনি বলেন, যেগুলো পপুলিস্ট কথাবার্তা সেগুলো বলেন, মিডিয়ার কথা। কিন্তু জুডিশিয়াল ট্রায়াল তো মিডিয়া ট্রায়ালের কথার উপর ভিত্তি করে চলতে পারে না। তো আমরা যদি আচ্ছা সেই কথাগুলোর প্রামাণিক কাউন্টার ভাই, মুক্তির কাউন্টার যদি দিতে যাই, আমরা যখন কাউন্টার দিতে যাই, যে এই কথার উপর আমরা যখন যৌক্তিক লিগাল ল পয়েন্টে কথা বলতে যাই, কেননা মামলাটা হচ্ছে আপনার হত্যা মামলা, আপনি পেনাল কোর্টের হত্যা মামলার ঘটনায় আপনি এই নিয়ে আসতে যায়, তখনই মব ওই ওই আইনজীবীদের উপরে আক্রমণ করে। শুধু তাই না, আচ্ছা প্রামাণিক ভাই, আচ্ছা একমাত্র এই যে ব্যক্তি ছাড়া মুক্তির আমাদের কথা বললেন, আইনজীবীরা মুক্তির রাজনৈতিক, মুক্তির রাজনৈতিক পরিচয়টা কি? সে ঢাকা বারে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে মনে হয় 2বার না 3বার কালচারাল লাইব্রেরি সেক্রেটারি পদে ইলেকশন করছিল। এই পর্যন্তই তাকে চিনি জানি, বা তার যে ইটা, সেই মূলত মানে এগ্রেসিভলি উল্টাপাল্টা কথা, বিশ্রী ভাষায় গালিগালাজ করা বা উস্কানি দেওয়া, এই মবকে উস্কে দেওয়ার মূল কাজগুলো সে ফারুকী সাহেবের পেছন থেকে সেই করে কোর্টের মধ্যে, এই কাজগুলো না, সেই করে। একজন বলতেছিলেন যে তিনি নাকি আমাদের এই কি যেন বলে, মিথ্যাতে যিনি পিএইচডি পাওয়ার যোগ্যতা ইতিমধ্যে অর্জন করেছেন, আহ, আসিফ নজরুল, আসিফ নজরুল সাহেবের অত্যন্ত আহ, হ্যাঁ, প্রিয়। তার এটা তার শুনলাম যে প্রিয়। ওনার সাথে নাকি ওনার অনেক উঠা বসা এবং খুব অন্যরকম ঘনিষ্ঠতা।
যাই হোক অন্যরকম ঘটেছিল। শুধু তাই নয়, এই যার কথা বললাম, এই মুক্তি কিন্তু ওই গণ ইয়েদের আন্দোলনে, এই যে ছাত্র জনতার আন্দোলনে সে কিন্তু তার লেবার চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে মাথায় হিজাব বেঁধে সেও স্টুডেন্ট হয়ে রাস্তায় নেমেছিল। সে ওরা হচ্ছে এই সব আসিফ পারে। নজরুল হ্যাঁ, ওরা এই সব এই পারে। এই কোয়ালিটি, তারা হ্যাঁ, হচ্ছে ওরা এই সবই কোয়ালিটি, পারে। এই আসিফ কোয়ালিটির লোক, এবং নজরুল তাকে এবং তার সেই হিসাবে আহ, তাকে আসিফ পুরস্কার নজরুল এবং পুরস্কার তার স্বরূপ অনুসারী দূসররা এইসব কাজে উস্তাদ। তারা মিথ্যা সত্যকে মিথ্যা বানানো এবং আকাশ ধরে গল্প বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার এই কাজে তো আসিফ নজরুলরা পিএইচডির উপরে যদি আরো কিছু থাকে সেটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, এটা তো আজকে প্রমাণিত। তো তাদের তাদের দূসররা, তাদের লক্ষ্য অনুসারীরা এই যে তারা প্রিয়ভাজন আর এত ততটাই হবে। ভালো ভালো কথা বলে, তার তার কথা বলতে গেলে তো অনেক, তাকে নিয়ে একটা এরকম শো করা যায় যে 26 লক্ষ ভারতীয় থেকে শুরু করে, এবং সে নিজেই বলে যে আগে যখন প্রত্যেকদিন খালি সরকারের সমালোচনা করে যাইতাম তখন কত বাহবা পাইতাম, এখন এত কাজ করি, জীবন দিয়ে কাজ করে, তাও নাকি মানুষ তাকে গালি দেয়। তো গালি তো মানুষের তো তাদের মুখোশ তো উন্মোচন হয়ে গেছে, তারা তাদের লক্ষ্য ছিল প্রামাণিক ভাই, আপনার কাছ থেকে অনেক ক্ষমতা, বুঝে মূল্যবান গেছে জনতা। কথা আমরা শুনলাম। অনেক না জানা তথ্য আপনার মাধ্যমে যারা আজকে দেখতেছেন তারা সবাই দেখলেন, শুনলেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে আসিফ নজরুল গঙ্গের এর সত্যিকারের চেহারা এখন দেশের মানুষের কাছে, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আজকে দেশের মানুষ তাদেরকে নিয়ে কি বলছে, কি তিরস্কার করছে, এটা আপনি আমি আমরা সবাই জানি। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এখন আমরা যাব, এখন বলবেন মোহাম্মদ কামরুল হুসাইন, সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কামরুল হোসেন, আপনি বলুন, নিজেকে আনমিউট করুন, বলুন। মোহাম্মদ কামরুল হুসাইন, আপনি নিজেকে আনমিউট করুন। জি, শোনা যাচ্ছে? জি বলুন, বলুন কামরুল ভাই বলুন। 5ই আগস্টে যেমন বাংলাদেশের মানুষের উপর দুঃসময় নেমে এসেছিল, সেম একই ভাবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে দুঃসময় নেমে এসেছিল। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুর্দিন শুরু হয়েছে যারা মুক্তিযুদ্ধকে, যারা স্বাধীনতাকে ভালোবাসে। 5ই আগস্টের পরবর্তী দিন 6ই আগস্ট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর এ, করে সমাজবিজ্ঞান বিভাগের কাজে সমাজবিজ্ঞান বিভাগের 5 জনা শারমিন জাহান ম্যাডাম, ওনাকে পরবর্তীতে এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে মনোনীত করে। এবং এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি মনোনীত হন ডক্টর রেজাউল করিম স্যার, যিনি হচ্ছেন একটা দুর্নীতিবাজ লোক। এবং উনি আমাদের বিগত সরকারের সময় উনি ডিন সহ আহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকেছেন। পরবর্তীতে আগস্টের শেষ পর্যায়ে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন বিসি নির্বাচিত হওয়ার পর উনি ওনার পুরোপুরি মুখোশ পাল্টে ফেলেছেন। এবং উনি যদিও পূর্ববর্তীতে উনি সাদা দলের পরিচয় বহন করলে অতটা কর্তব্যপন্থী ছিলেন না, কিন্তু বিসি হওয়ার পর উনি ওনার প্রথম ঘোষণাই দিয়েছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রলীগ কর্মীদের জায়গা হবে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ছাত্রলীগ কর্মীদের দায় দায়িত্ব বহন করবে না। এখন কথা হচ্ছে যে বিশেষ করে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তথা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা জগন্নাথ পুরান ঢাকা এলাকায় অথবা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা বা লক্ষ্মীবাজার এলাকা বলেন, সূত্রপুর এলাকা বলেন, ওয়ারি এলাকায় বলেন, যাত্রাবাড়িতে, এগুলো আমাদের পার্শ্ববর্তী এলাকা। এইসব এলাকায় আমরা কাউকে কোনো প্রকার আমরা বাধা প্রদান করিনি, কোনো শিক্ষার্থীদেরকে আমরা বাধা প্রদান করিনি, কারোর সাথে ঝগড়া হয়নি। আমরা মোটামুটি 10 জুলাই থেকে 4ই আগস্ট রাত 10টা পর্যন্ত আমরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম, না হয় শাহবাগে ছিলাম, না হয় গুলিস্তান পার্কে বসেছিলাম। কেউ বলতে পারবে না, ইভেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী আছে বা কোটা আন্দোলন করেছে তারাও বলতে পারবে না যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাথে কোনো প্রকার ঝামেলা বা কোনো প্রকার মতবিরোধ বা কনফ্লিকশন হয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অথবা গুলিস্তান পার্টি অফিস এলাকায় ছিলাম। কিন্তু 5ই আগস্টে বাংলাদেশের
উপরে কালো দুর্যোগ নেমে আসার পরই এই পুরান ঢাকা এলাকার কোতোয়ালি, সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, বংশাল এই 5টি থানার কমন মামলার আসামি হয়ে গেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের এই 5টি থানায় যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটি মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 20 থেকে 30 জন করে কর্মীকে এ, আসামি করে দেওয়া হয়েছে। বিভিন্ন হত্যা মামলা, ভাঙচুর মামলা, নির্যাতন মামলা, এমনকি 5-7 বছর আগের বিভিন্ন ঘটনায়ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীদের নামে মামলা মামলা দেওয়া হয়েছে। আমি কামরুল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি। আমিও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বা শাহবাগে বা গুলিস্তান পার্টি অফিস এলাকায় ছিলাম। কোনো প্রকার কন্ট্রাডিকশন, কোনো প্রকার মারধর, ঝামেলায় আমি কামরুল নিজেকে যুক্ত করিনি। তারপরও আমি কামরুল 2টি হত্যা মামলার আসামি হয়েছি। এই যে কিছুক্ষণ আগে অ্যাডভোকেট জসিমউদ্দিন প্রামাণিক ভাই বললেন যে কোর্ট এলাকার কি অবস্থা, কোর্ট এলাকা মোটামুটি, কোর্ট এলাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটাকে বলা হয় পুরান ঢাকার হাট বা পুরান ঢাকার হৃদয় বলা হয়। মোটামুটি পুরান ঢাকা কেন্দ্রিক যা কিছু আছে সবকিছু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার আইসা বাজার বা কোর্ট কেন্দ্রিক এই এলাকার আশপাশে সবকিছু ঘটে। কিন্তু কোর্টে ঝামেলা হয়েছে, ওই যে জসিমউদ্দিন প্রামাণিক ভাই বললো যে কোর্টে ঝামেলা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, ওইখানে 5ই আগস্টের পরে হয়েছে, কিন্তু ওইখানে মামলা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 18 জন নেতা কর্মীকে ওই মামলা আসামি করা হয়েছে। এখন আমরা বুঝতে পারি না যে 5ই আগস্ট, মোটামুটি 5ই আগস্ট সকালবেলা থেকে আমরা বিশেষ করে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সব নেতা কর্মীরা মোটামুটি নিজের জান নিয়ে ব্যস্ত, ইয়ানপসি করতে ব্যস্ত। কিন্তু আমরা কিভাবে অকারেন্স করলাম, কিভাবে আমরা হত্যা করলাম কিছুই জানি না। ইভেন 5 তারিখের পরে 5 তারিখ রাতে পুরান ঢাকার পুরান ঢাকার মানুষ এবং টোকাইরা মিলে বংশাল থানায় আক্রমণ করে পুলিশকে তারা মারধর করে এবং পুলিশের উপরে হামলা করে। ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে তাদের উপরে গুলি চালায়। যেখানে 5 তারিখ সকালবেলা থেকেই আমরা আওয়ামী লীগের তথা আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা নিজের যান বাঁচানো নিয়ে ব্যস্ত। আমরা কোথায় যাব, কিভাবে নিজেকে বাঁচাবো, কিভাবে এই গণ আক্রোশ থেকে বাঁচাবো, কিভাবে সন্ত্রাসীদের থেকে বাঁচাবো, সেটা নিয়ে আমরা চিন্তা শেষ। আমরা মোটামুটি আত্মগোপনে চলে গেছি। সেভাবে সেখানে 5ই আগস্ট সন্ধ্যার পরে কিভাবে আমরা হত্যাযজ্ঞে যুক্ত হয়ে এটা আমরা বলতে পারি না। এটা এ জাতি বিবেচনা করবে, জাতির কাছে প্রশ্ন রইল যে আমরা কিভাবে 5 তারিখ সন্ধ্যার পরে আমরা হত্যাযজ্ঞে যোগ দিলাম। আচ্ছা কামরুল ভাই, এরপরে হ্যাঁ কামরুল ভাই, এবার এই যে আপনাদের মিথ্যা মামলা দেওয়া হলো আপনাদের নামে, এই হ্যাঁ, মামলা কারা দিয়েছে? এর এই নেপথ্যে মামলা কারা, এই মামলাগুলো কারা এই- দিয়েছে? বা আপনাদের এই যে নির্যাতন যেগুলি আপনারা বললেন, আপনি যে এতক্ষণ যে কথাগুলো বললেন, এর পিছনে আপনার জানা মতে নেতৃত্ব কারা দিয়েছে, পিছন থেকে কারা, কাদের নির্দেশে আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এবং মামলা দায়েরকারী 2-1 জনের নাম এবং যারা এই পিছনে থেকে কাজ করেছে ওদের কথা একটু হ্যাঁ বলতে আমি পারেন, ওদের নাম পরিচয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বিশেষ করে আমাদের বলুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের সামনে যে থানায় মামলাগুলো হয়েছে, এটা হচ্ছে লালবাগ জোন এবং ওয়ারী জোন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2টি জোন আর কি। ওই তাদের মোটামুটি তাদের প্রত্যেকটা জায়গায় প্রশাসনের সাথে সারাক্ষণ যে কোনো বিচার বিশ্লেষণ বা সবকিছুতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির এবং সমন্বয়ক আহ, নামের দুশ্চরিত্র কিছু ছেলেপেলে রয়েছে, যারা এই মামলাগুলোতে ব্যাপক উৎসাহ প্রদান করতেছে এবং দলে দলে ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ধরে এনে মিথ্যা মামলা দিচ্ছে। এবং এর পিছনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন শিক্ষক রয়েছে, বিশেষ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি এবং আমাদের চেজারা ম্যাম শারমিন এদের আমাদের নামগুলিও চেজারা যদি একটু শারমিন। বলেন, একটু নামগুলিও যদি বলেন, আমরা হ্যাঁ, সবাই জানলাম। বিশেষ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেজারা শারমিন জাহান ম্যাম, উনি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরে নিজে নেতৃত্ব না, দিয়ে আমি ভাঙচুর আমি করেছেন। কামরুল ভাই আপনাকে হ্যাঁ, এই কারণেই বলছি, কারণ এই নামগুলি আমাদের জানা, প্রত্যেকেরই জি জেনে রাখা উচিত। কারণ জি আমি এইসবের জি আমি অবশ্যই দেশ ও জাতির কল্যাণের প্রশ্নে এই সব জঘন্য অপকর্মের সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে, হবে ইনশাল্লাহ, এটা তো হতেই হবে। এবং বিশেষ করে হ্যাঁ, এই নামগুলি আমরা যদি এখন জেনে রাখি, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর সুবিধা হবে। ধন্যবাদ। আপনি নামগুলি বলুন আবার। বিসি সাহেবের জি কথা বিশেষ বললেন। করে হ্যাঁ আমাদের চেজারা শারমিন জাহান ম্যাম,
আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জামাতি তাজাম্মুল হক, এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক রইসুদ্দিন স্যার, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিশেষ করে সভাপতি এই জনাব আসাদুজ্জামান আসলাম ভাই, সাধারণ সম্পাদক সুজন মোল্লা ভাই, এরপরে সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আসাদুল, সাধারণ সম্পাদক ইকবাল, এরপরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফরহাদ, এরপরে কাদের, তৌসিফ মাহমুদ সোহান সহ এরা পুরান ঢাকার নট অনলি এরা মামলা বাণিজ্য করছেন, এরা পুরান ঢাকার আশপাশে বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের ধরে এনে সহ বিভিন্ন ধরনের জায়গা জমি সেটেলমেন্ট, আমরা তামিল সিনেমায় যেমন মাফিয়াদের কাজ দেখি, গুন্ডাদের কাজ দেখি, ওরা সেম একই পুরান ঢাকায় একই ভূমিকা রয়েছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সমন্বয়কেরা, এরা পুরান ঢাকার মাফিয়া, এরা তামিল সিনেমার মাফিয়াদের মতো, মানে এরা গ্যাং যুগ শুরু করেছে পুরান ঢাকায়। এবং আমরা এরা হ্যাঁ কি করছে, এবং এবং এর কামরুল আরেকটা ভাই, বিষয় হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 খানেক ছাত্রলীগের নেতা কর্মী রয়েছে। এই ছাত্রলীগের নেতা কর্মী এবং সমর্থকদের নাম লিস্ট করে করে এরা চাঁদাবাজি করতেছে। জুনিয়র নেতা কর্মী যারা রয়েছে তাদেরকে ফোন দিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা চাচ্ছে এবং টাকার বিনিময়ে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই অংশগ্রহণ যে বলতে কামরুল হচ্ছে ভাই, যে এই যে এই কথাটি, এই প্রশ্ন আপনি বলে ফেলছেন, এটাই আমি আপনার কাছে প্রশ্ন করতাম যে এই যে জি যিনারা তালিকা করে আপনাদের ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা করে তাদের কাছে গিয়ে টাকা আদায় করার চেষ্টা করতেছে বা করছে ভয়ভীতি দেখিয়ে, ওই যারা এই কাজগুলি করতেছে চাঁদাবাজিতে, ওরা কারা, ওদের হ্যাঁ, নামগুলি একটু বলুন, এটি আমাদের ওদের নাম আলাদাভাবে বলতে দরকার। এটা এটার পিছনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল, ছাত্র শিবির এবং সমন্বয়কেরা রয়েছে। সমন্বয়ক যারা সমন্বয়করা তারা তারা বিভিন্ন তারা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে ফোন দিয়ে দিয়ে তারা এইভাবে চাঁদাবাজি করতেছে। এবং যারা ক্লাস পরীক্ষা দিতে যাচ্ছে, বিশেষ করে গত মাসখানেকের, বিশেষ করে লাস্ট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি কৃতিশ দত্ত দাস, সে দশম বর্ষের ইসলামিক ইতিহাস বিভাগের ছাত্র, তাকে কোর্ট এলাকায় ধরে মারধর করে তাকে পুলিশে দিয়েছে এবং সে 23 দিন জেল খেটে এরপরে 2 লাখ টাকা দিয়ে সমঝোতা করে সে বের হওয়া লাগছে। আমাদের আরেক ছাত্রলীগের নেতা তার কাছ থেকে 2 লাখ টাকা কারা নিল, ওদের নাম বলতে পারবেন যারা নেতৃত্ব দিচ্ছে? এই ঘটনা তো একবারে লুকে করতে পারে নাই। না, এটা জি এই যে বলুন। কোর্টের আইনজীবীরা কোর্টের চিঠির সাথে ওর আইনজীবীরা সমঝোতা করেছে। কোন আইনজীবী, যতটুকু কোথাকার আইনজীবী এটা? বিএনপি জামাতের আইনজীবীরা? হ্যাঁ, হ্যাঁ, বিএনপি জামাতের আইনজীবীদের সাথে সমঝোতা করছে ওরা। ওরা কোর্টে ওর জামিনে নিষেধ করে নাই, এই কারণে ও জামিনটা পাইছে এবং এর জন্য 2 লক্ষ টাকা দেওয়া লাগছে ওর পিতা। এই টাকাটা নিচ্ছে কারা, ওদের ওই নাম যে জানেন? অ্যাডভোকেটটা নিয়েছে আর কি। না, ওদের নামটা আমি বলতে পারি না, ও আচ্ছা, গোপনীয়তার সাথে নিরাপত্তার সাথে কথা বলতে ধন্যবাদ দেওয়া কামরুল যায়। ভাই, আপনার কাছ থেকে জানলাম যে ছাত্রলীগের প্রশ্ন বলছেন। দেখেন যে ছাত্রলীগকে তো তাদের অনেক ভয়। এই আমরা হুম, সবাই জানি, যেটা ইতিহাস স্বীকৃত, যে এই ছাত্রলীগ বাঙালির মুক্তি আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী পর্যায়ে সকল গণতান্ত্রিক সংগ্রামে মানুষের কল্যাণের প্রশ্নে ছাত্রলীগের যে অপরিসীম অবদান, এক কথায় স্বর্ণময়ী অবদান, এটা ভোলার নয়। যেটা আমরা জানি, এই যে করোনা দুর্যোগ যেটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, সেই সময় আমাদের ছাত্রলীগের ভাই বোনেরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের, কৃষকদের ধান কেটে দিয়েছে, বিভিন্নভাবে অসুস্থ মানুষকে নিজেরা স্ট্রেচার ছেজে ধরে কাঁধে নিয়ে হসপিটাল পৌঁছে দিয়েছে। এসব করতে যে অনেক ছাত্রলীগের আহ, কর্মীরা প্রাণ হারিয়েছে ওই কি যেন বলে, হ্যাঁ, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তো ছাত্রলীগের হ্যাঁ, ইতিহাস শুধু সেটাই না, আমি তো শুধু বললাম এটুকু, এই ছাত্রলীগের প্রতি তাদের স্বাভাবিক কারণে এই এরা যাদের কথা বললেন, তারা সব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। এবং তারাই এই বাংলাদেশের আজকে যারা এইসব করছে, তাদের লক্ষ্য কি? দেশটাকে হুম, পাকিস্তানের দিকে ধাবিত করা, ওদিকে নিয়ে যাওয়া। জি স্বাভাবিক কারণে জি ছাত্রলীগ তাদের প্রথম টার্গেট, এবং সেই টার্গেট করেই তারা খুব দ্রুততম সময়ে কয়েক ঘন্টা নোটিশে ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো। যদিও তারা নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের মধ্যে আছে ছাত্রলীগের জায়গায় আছে। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হয় না, হবে না। সুতরাং আমরা ধিক্কার জানাই
এই অপশক্তির অবৈধ সরকারকে এবং তাদের দূষররা, এরা যাদের কথা বললেন সব এই ইউনূস গংদের দূষর, তাদের প্রত্যক্ষ মদদে এই কাজগুলি করাচ্ছে। যাক, ধন্যবাদ আপনাকে। এবার আমরা নির্যাতনের কথা শুনবো। এখন নির্যাতনের কথা বলবেন নলছিটি জালুকাঠির সুবিদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা লুকমান আকন। লুকমান আকন ভাই, আপনি আপনার নির্যাতনের কথা বলুন। নিজেকে আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম। সবাইকে মুজিবের শুভেচ্ছা। তো আসলে আহ, সারা বাংলাদেশ ব্যাপী তো নির্যাতন হয়েছে, তারপরে আমাদের 5 নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতার উপর যে পরিমাণে নির্যাতন হয়েছে সেটা আসলে অমানবিক এবং অমানসিক। 5ই আগস্টের পর 6ই আগস্ট আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লা ভাইয়ের তার ঘরবাড়িতে আগুন এবং তার মুরগির ফার্ম সহ দোকানপাট এবং ঘের কেটে সম্পূর্ণ বিনাশ করে দেয়। এরপরে তারে এলাকা থেকে বিতাড়িত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের আহ তৎপরতা তারা চালায় এবং সেটা এখনো বর্তমানেও বিদ্যমান আছে। এরপরে আমাদের 5 নং সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইমুল শিকদার, তার উপরে যে পরিমাণে মানে এটা আসলে অকল্পনীয় যে তার শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেটটা পর্যন্ত তার পুড়িয়ে ফেলছে সে। তাকে এবং তাকে তার বাসা থেকে যে পরিমাণে লুট এবং ছিনতাই এবং ডাকাতি এবং তার পারিবারিকভাবে যে নির্যাতিত হয়েছে যেটা আসলে আমি বলে আসলে বোঝাতে পারবো না। এবং তাকে সে এমন একটা পর্যায়ে সে একটা প্যান্ট এবং একটা শার্ট পরে সে ঢাকায় চলে আসছে, যেগুলা একদম সরাসরি বিএনপি ছাত্র শিবির একদম সংশ্লিষ্ট যারা একত্রিত হয়ে এই কর্মকাণ্ডগুলো তারা বাস্তবায়ন করছে। এবং আমরা দেখতেছি যে উপজেলায় আমাদের বন্ধু মোহাম্মদ আরিফ শিকদার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, তাকে অফিস পর্যন্ত করতে দেয় না। সে একটা চাকরি নিছে, চাকরিতে সে তাকে সেখানে দিয়ে বিভিন্ন ধরনের দরখাস্ত এবং তাকে অফিস পর্যন্ত করতে দেয় না, তাকে মারধর এবং বিভিন্ন রকমের হুমকিমূলক কথাবার্তা বলে, যার জন্য সে এলাকায় বসবাস করতে পারে না। এরপরে তারই আর এক ভাই আমাদের নলছিটি উপজেলার 6 নং কুশঙ্গাল ইউনিয়ন সভাপতি, তাকেও এলাকা থেকে পেজে তাকে নিয়েও পোস্ট করা হয়েছে। মোহাম্মদ জামাল হোসেন, জামাল শিখ অত্যাচার গুলো করছে তাকে বাজারে বসে, যেটা আসলে আমরা দেখেছি এই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ পেজে পোস্ট করা হয়েছে। তো আমি বলতে চাই যে এই যে ফেসিস্ট ইউনূস সরকার, আসলে তারা যে অন্তর্বর্তী সরকারের যে একটা নাম দিয়েছে, আসলে এটা তো কোনো সংবিধানের সাথেই যায় না। তো এটা তারা কিভাবে একটা নাম দিল সেটা আমার বোধগম্য হয় না। এবং দ্বিতীয়ত আচ্ছা তারা দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? 5ই আগস্টের পরে যে পরিমাণ দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আচ্ছা ভয়াবহতার সৃষ্টি হয়েছে। লোকমান আকন ভাই, আপনার জি, কাছে জানতে চাই যে আপনি আপনাদের সহযোদ্ধা বন্ধু এই যে রাসেল মোল্লার কথা বললেন, যিনি যাদের বাড়ির যাদের দোকানপাট নষ্ট করা হয়েছে, আহ, খামারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মাছের ঘেরে আক্রমণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি যেসব বললেন, এই কাজগুলি এবং পাশাপাশি আরেকজনের যার কথা বললেন আপনার সাইমুল শিপার, যার সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘরে লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই কাজগুলির সাথে কারা সংশ্লিষ্ট, কারা নেতৃত্ব দিয়েছে? অবশ্যই ওই এলাকার মানুষ, না বাইরে থেকে কেউ আসা করছে, এবং ওরা কারা? আসলে ওরা কারা বলতে এখানে স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠন আছে যারা বিএনপির এবং জামাতের, তারা একত্রবদ্ধ হয়ে এই কাজগুলো করেছে 6ই আগস্ট। তাদের তো নাম আমি তাদের আসলে নাম কি তাদের নাম কি ভাই বলতে পারেন? নাম আসলে আমি ওইভাবে মানে ক্লিয়ার বলতে পারি না। মানে হলো অনেক লোক ছিল যা এর ভিতরে অপরিচিত মুখ ছিল যারা
মানে দেখা গেছে কি স্থানীয় পর্যায়ে রাজনীতিতে অনেক মানে সবাই তো সবার ফেস ফেস পরিচিত, যার কারণে হয় হয় কি অন্য এলাকা থেকে বারাটের মতন আনার পরে তাদের এই হ্যাঁ, কাজগুলো করেছে। ম্যাক্সিমামই যারা ছিল মানে স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে এবং তাদের দ্বারা বাস্তবায়ন করেছে, আমি এটুকু বলতে পারি। ধন্যবাদ। যার কারণে হয়তোবা ধন্যবাদ অনেকের ফেজি আছে। লোকমান লোকমান আকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এই নির্যাতনের কথাগুলো আমরা সবাই জানতে পারলাম। আপনি আমাদের সাথেই থাকুন। এখন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য আবির হায়দার খান আকাশ, আমরা শুনবো তার নির্মম অভিজ্ঞতার কথা। আকাশ ভাই, আপনি বলুন। আবির হায়দার খান আকাশ, আপনি নিজেকে আনমিউট করে আপনার কথা বলুন। জি, আকাশ ভাই, আপনি আছেন? টেকনিক্যাল আপনি একটু দেখবেন। আবির হায়দার খান আকাশ, আপনি কোথায়? আপনি নিজেকে আনমিউট করুন। আপনি আছেন? নজরুল টেকনিক্যাল ভাই, টিম তাকে তো একটু। দেখা যায় না, সে মনে হয় নেই, কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তাকে একটু আমাদের টেকনিক্যাল ওই যে অন্য আরেকজনকে একটু বলেন, একটু নক করতে আছে, আমি দেখতেছি। এবার তাহলে আমরা যাচ্ছি ভোলা জেলা দৌলত খান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্মী মেহেদী হাসান শরীফ। আপনি আক্রান্ত, নির্যাতিত, আপনার অভিজ্ঞতা শুনতে চাই, বলুন আপনি। শরীফ ভাই, আপনি বলুন। নিজেকে আনমিউট করুন এবং বলুন। শরীফ ভাই, আপনি আলাইকুম। বলুন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান শরীফ। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পরে আমার বাবা স্থানীয় বাজারে কাঠ ব্যবসায়ী, সে আর দোকান করে নাই। নিজের জানের বয়সে দুইবারের রুগী স্ট্রোক করেছে। জীবনের নিরাপত্তার স্বার্থে সে বাজারে যায়নি, 3-4 মাস যাবৎ বাড়িতেই অবস্থান করছে। গত 8ই আগস্ট আমার বাবার একটা শখের গরু, আমার আব্বু খুব ছোট একটা গরু কিনছে, নিজে শখ করে পালে। ওই গরুটা সেপ্টেম্বর মাসে বাচ্চা দেওয়ার কথা। ওই গরুটা আমাদের গোয়ালঘর থেকে নিয়ে গেছে, একটাই গরু, ওই গোয়ালঘর থেকে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা গোপন সূত্রে জানতে পারি যে ওই গরুটা জবাই করে সদরের কসাইদের কাছে বিক্রি করা হয়েছে। তারপর থেকে আমার বাবা তাও কিছু বলে নাই, কোনো রকম ইয়া নাই। আমার বাবা বাড়িতে অবস্থান করছে। আমরা দুই ভাই ঢাকাতে ছিলাম। আমার ছোট ভাই হাসনাইন হাওলাদার দৌলত খান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। সে গত জুলাই মাসের 15-16 তারিখে ঢাকাতে আসছে একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি গত 2020 সাল থেকে ঢাকাতেই আছি। তো আমরা দুই ভাই নেই, আমার বাবার আমরা দুই ছেলে, আমি বড় ছেলে। সে তার নিরাপত্তার স্বার্থে বাড়িতেই ছিল। বিভিন্ন ভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে। গত 8ই অক্টোবর দুপুরবেলা আমার বাবা স্থানীয় বাজার আনন্দ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে আমার বাবার থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। আমার বাবা বলছে যে কিসের টাকা। সে বলতে আছে আমি আপনার কাছে টাকা পাই, ওই 2 লক্ষ টাকা। আমার বাবা তখন প্রতি উত্তর বলল যে আমার জীবনে তো আমি কারো কাছে 2 টাকা বাকিও খাই নাই, ধারও করি। আমার এতই টাকার অভাব পড়ছে যে আমি তোমার কাছে যাব টাকার জন্য। তার প্রতি উত্তরে সে আমার বাবাকে বলল তুই 2 লক্ষ টাকা দিয়া এখান থেকে যাইতে হইব বইলাই সে আমার বাবারে গামছা দিয়া গলা ফেঁসাইয়া ধরছে।
এবং পাশে থাকা চেয়ার, একটা বাসা থেকে চেয়ার নিয়ে আমার বাবার গায়ে আঘাত করা হয়েছে। এটা আমি, আমার বাবার বড় ছেলে হয়, আমি খুবই আক্রান্ত এবং লজ্জিত। আমি খুব মর্মাহত। আমি আমার বাবার প্রথম সন্তান। আমি আমার বাবার সবকিছু। 8ই অক্টোবর পরে 9ই অক্টোবর সন্ধ্যাবেলা হঠাৎ শুনতে পাই যে আমার বাসায় হামলা করে। তখন আমরা, আমাদের বাড়ির লোকজন সবাই অ্যালার্ট হওয়ার পর ওই সন্ত্রাসী জানতে পারে যে আমরা রেডি, এই জন্য সে আর আসেন। তারই পরিপ্রেক্ষিতে আমার ছোট ভাই হাসনাইন আওলাদ বাংলা বাজার ফাতেমা খানম অনার্স কলেজে ডিগ্রি 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা, সে দেশে গেছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। গত 27 তারিখ তার পরীক্ষা ছিল। কলেজ থেকে সন্ধ্যাবেলা পরীক্ষা দিয়ে আসছে, দুপুরের পরে তার পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনারা অবশ্যই জানেন। সে সন্ধ্যাবেলা পরীক্ষা দেওয়া দিয়ে আসার পরে রাত্রে পড়াশোনা করতে আছে। এর ভিতরে আমার ওয়াইফ আবার অসুস্থ, ডেলিভারি। তখন আমি ঢাকাতে আছি। ওর সাথে আমার যোগাযোগ হইলো, বাসায় যোগাযোগ হইলো রাত্রে। তখন 1টা বাজে, ওর সাথে আমার কথা হইলো। ও মাত্র পড়াশোনা শেষ কইরা আমাকে বললো যে ভাই আমি পড়াশোনা শেষ কইরা মাত্র খাবার খেয়ে শুইতে আসি। আমিও তার সাথে কথা বইলাম, শুইলাম। রাত্রে যখন 2টা বাজলো, আমার বাসায় যৌথ বাহিনী। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, দেশের আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখি সবসময়। আইন শৃঙ্খলা একজন আনসার সদস্য থেকে সর্বোচ্চ কমান্ড পর্যন্ত আমি সবাইকে শ্রদ্ধা করি, বাংলাদেশের সংবিধানকে শ্রদ্ধা করি। আমার বাসায় যদি মামলা হয়, আপনি আমার বাবাকে গ্রেপ্তার করবেন। আমার বাবার নামে কোনো অভিযোগ থাকতে অভিযোগপত্র দেখিয়ে তাকে গ্রেপ্তার করবেন। এটা আইনে আমি সম্মান রেখে বলি। আমার বাবা আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা। আমার ছোট ভাই উপজেলা ছাত্রলীগ নেতা। আমার আম্মু ইউপি সদস্য। জনগণের ভোটই হয়েছে, জনগণের সেবা করার জন্য। যখন ওনারা আমার বাসায় গেট খুলে না, আমার গেটটা ওনারা ভেঙে ফেললো, কেচি গেট ভেঙে আমার দরজাগুলো এমন ভাবে লাথি মারলো, শেষ মুহূর্তে আমার দরজা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমার বাবা দেখলো যে পুলিশ এবং কোস্ট গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড। তখন আমার আম্মু জিজ্ঞেস করলো যে আপনারা কিসের জন্য আসছে। ওনারা তখনই আমার গেট ভাঙ্গে নেয় দরজা। আমার আম্মু ব্যালকনি দিয়ে জিজ্ঞেস করলো আপনারা কারা, কিসের জন্য আসছে। ওনারা কোনো কথা না বললেই বলতেছে গেট খোল, গেট খোল বাসা। শেষ মুহূর্তে আমার দরজা ভেঙে তারা প্রথমে বাসায় ঢুকি, আমার 2টা ছোট বোন আছে, তাদের থেকে ফোনগুলা নিয়ে নিল। বাসায় ফোনগুলো আগে বলতে আছে যে ফোন কই, ফোন কই বইলা ফোনগুলা নিয়ে গেছে। আমার আম্মু, আমার 2টা বোন, আমার বোনের একটা ছোট শিশু আছে, ভাগ্নি তাদেরকে একটা রুমে আটকে রাখলো। মহিলা পুলিশ এবং একজন কোস্ট গার্ড তাদেরকে অস্ত্র ঠেকায় রাখে। আমার বাবা 2বারের স্ট্রোকের রোগী। আমার ছোট ভাই তখন ডেঙ্গু রোগী। সারাদিন পরীক্ষা দিয়ে আসছে বাসায়। রাতের পড়াশোনা শেষ করে ঘুমাইছি। আমার বাইরে এমন ভাবে নির্যাতন করছে, মুখের ভিতরে গামছা দিয়া আমার বাইরে মারছে। আমার বাবারে অন্য রুমে আটকে অনেক মারছে। কোনো ইয়েতে ছাড়াই আমার বাবা 2বারের স্ট্রোকের রোগী। সে কখনই এলাকায় কোনো খারাপ কাজ করে না। কোনো একটা লোকে রিপোর্ট দিতে পারবো না আমার বাবা কোনো দোকানে 1 টাকা বাকি খাইছে বা কারোর সাথে কোনো জুলুম করছে, রাজনৈতিক পথ দেখাইছে। আমি গত 6 মাস বাড়িতে ছিলাম। চাকরি চলে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর আমি দেখতাম আমার মা সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়া চা রেডি করতো, নাস্তা রেডি করে গেস্ট রুমে রাখতো। মানুষ আসবে সকালবেলা, অনেকে অনেক সেবা নেওয়ার জন্য আসে। আমি দেখতাম যে আমার বাবা রাত নাই দিন নাই সবসময় দেখতাম যে একজন মানুষ আসছে ঘুমের ভিতরে। রাত্রে 2টা বাজে হইলো আমার আব্বু উঠে তাদের সাথে কথা বলছে, সমস্যা সমাধান করছে। কিন্তু আমার বাবার সাথে এরকম নির্যাতন করা আমি কখনোই মেনে নিতে পারছি না। আমার বাবার যদি কোনো অভিযোগ থাকে আমার বাবার নামে, আমার ভাইয়ের নামে, দেশের আইন সংবিধান অনুযায়ী আপনারা তাকে গ্রেপ্তার করবেন। কিন্তু 2 রুমে আটকে তাদেরকে এমন ভাবে নির্যাতন করছে, তা মানুষ মানুষের সাথে করে না। কখনই একজন মানুষ মানুষের সাথে করে না এই কাজ। আমার বাইরে এবং আমার বাবার 2 রুমে আটকে যা নির্যাতন করছে
আমার বাসায় আপনার প্রেসার কুকার থেকে শুরু করে একটা ব্লেন্ডার পর্যন্ত ওনারা খুইলা দেখতে কিছু আছে। আমার বাসার হাইকমান্ডটা পর্যন্ত ভাঙছে। আমার বাইরে যখন ওরা এরকম নির্যাতন করতে আছে, আমার বউ বলতে আছে আমি ওয়াশরুমে যাবো বইলা আমার বোন ওয়াশরুমে ঢুইকা যখন আমার ছোট কাকারে ডাক দিল, আমার পাশের পাশে আমার ছোট কাকার বাসা, কাকারে ডাক দিল, কাকা আমার বাইরে মারিয়া লাই। একজন কোস্টগার্ড সদস্য ওয়াশরুমের দরজাটা লাথি মাইরা ভাঙ্গা ফেলায় আমার বোনরে ধাক্কা দিয়া বাসায় এনে আটকে রাখ, এবং বল অস্ত্র বারবার অস্ত্র ধরে একদম গুলি করবো কোনো কথা বল। ওনারা 3 ঘন্টা যাবত আমার বাসায় মানে তছনছ করিয়া ফেলাইছে। আপনারা যদি অনুমতি দেন আমি স্ক্রিন শেয়ারে আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারি যে এরকম কখনই হয় না। আমার দাদার সম্পত্তি সুপারির বাগান, আমাদের বাসায় সুপারির এখন সিজন আপনারা জানেন। ওনারা বারবার জিজ্ঞেস করতে আছে এত সুপারি গাছ, এবং আমার বাবারে শেষ মুহূর্তে বাহিরে, আমাদের বাসার বাহিরে পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র রেখে গ্রেপ্তার করছে। আপনারা স্থানীয়ভাবে তদন্ত করুন দেশের আইন অনুযায়ী, যদি এরকম কোনো কার্যকলাপের সাথে আমার বাবা এই যে বাইরে যে অস্ত্র পিস্তল বা দেশীয় অস্ত্র যিনারা গেছেন ওনারা রেখে এই অস্ত্রগুলি আপনাদের কাছে পাওয়া গেছে মর্মে এটা ধরে তুলছে নাকি কি বলতে চাইলেন? আমার বাসার বাহিরে, আমার বাসার ভিতরে শুধু পাইছে, বাসার ভিতরেও না, বাসার রান্নাঘরে পাইছে আমাদের গাছ কাটা একটা দাও। আমার আব্বু গাছের ব্যবসা করে, গাছ কাটা একটা দাও পাইছে। ওই দাওটাই শুধু আমাদের। আর যে এই যে দামা আছে না, মাংস কাটার, গরুর মাংস জি। দামা একটা স্টিকটা আমাদের কুরবানির কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র কুরবানির কাজে। তাছাড়া আমরা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না। আমরা দেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপের সাথে জড়িত। আমার বাবাকে দেখাইছে মেঘনা নদীতে তারা দীর্ঘদিন যাব ইয়া কয়েকদিন যাব জলদস্যু কাজ করে, সন্ত্রাসী করে। আর আমার বাবা, আমরা 2 ভাই, আমাদের সাথে নদীর কোনো সম্পর্কই নেই। আমাদের নদীর একটাই সম্পর্ক আছে, আমরা যেহেতু দ্বীপ জেলা ভোলার বাসিন্দা, আমরা লঞ্চে আসা যাওয়া করি, আমাদের সম্পর্কই নদীর সাথে এতটুকু। তাছাড়া আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নদীতে ঘুরতেও যাই না, মাছ ধরতেও যাই না। আমরা জেলের সাথে কোনো জড়িত না। আমার বাবা একজন কাঠ ব্যবসায়ী। আমার ছোট ভাই পড়ালেখা করে। আমি ঢাকাতে 2020 সাল থেকে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে। শেষ মুহূর্তে খবর পাইলাম এত অত্যাচারের পর তাদেরকে কোস্টগার্ড অফিসে নিয়ে অত্যাচার করছে, জিজ্ঞাসাবাদ করে। আপনারা স্থানীয়ভাবে তদন্ত করতে পারতেন। তারা বলছে গোপন সূত্রে এরকম খবর পাইছে। তারপরে আমার বাসায় যৌথ বাহিনী যাওয়ার পর একজন শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ ডাকাত, শীর্ষ মাদক ব্যবসায়ী তার সহযোগীদের নিয়ে আমার আম্মু ওই হামলার কথা শুনে আমার ভাগ্নির এই যে লেদা পোলাপানের, বাচ্চা পোলাপানের খাতা আছে না, ছোট ছোট খাতা, হ্যাঁ, জি, জি। খাতার ভিতরে বক্স রাখছে গোল্ডের। আমার ওয়াইফের গোল্ড ছিল, আমার আম্মুর, আমার বোনের গোল্ড, 8 ভরি গোল্ড এবং 2 ভরি রূপার গোল্ড। আমার ছোট বোনের ওরা নিয়ে গেছে। আমার ওয়াইফ এই অসুস্থ। সন্ত্রাসী আম- এই সন্ত্রাসী সন্ত্রাসী যে বললেন এই সন্ত্রাসী কি কোনো ওনাকে কি চিনেন? ওনার নাম বলতে পারেন বা উনি কোনো রাজনীতির সাথে জড়িত কোনো ক্যাডার? আমি ওনাকে রাজনৈতিক ভাবে চিনি না। এখন বর্তমানে দেখি যে সে রাজনীতির সাথে জড়িত, স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে জড়িত। বিগত দিনে আমি তাকে দেখি নাই কোনো রাজনীতির সাথে। আমি তাকে এক নামেই চিনি, সে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ মাদক ব্যবসায়ী। সে তার মানে নাম সে বিএনপি জামাতের সাথে তার সংশ্লিষ্টতা ওপেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা প্রশ্ন আপনার কাছে। এই যে আপনার বাড়িতে গিয়ে আপনার ছোট ভাইকে মুখে যেটা বললেন যেভাবে নির্যাতন করছে গামছা ঢুকিয়ে দিয়ে বা আপনার বাবাকে নির্মমভাবে যে অমানসিক নির্যাতন যেটা করেছে, আপনার বোনকে মেরে দরজা ভেঙে তাকেও বের করে নিয়ে আসছে। তো এই যে অমানবিক কর্মকাণ্ডগুলি যে করতে যারা গিয়েছিল তাদের সাথে কি স্থানীয় বিএনপি জামাতের বা অন্য রাজনীতির সাথে সংশ্লিষ্ট এমন লোকজন সাথে নিঃসন্দেহে অবশ্যই গেছে আমার মনে হয়, আমার ধারণা। আমি আমি তাদেরকে দেখি নাই, এবং আমি তো ঢাকাতেই ছিলাম, আমি তাদেরকে দেখি নাই। আমি জানতে পারছি যেন শীর্ষ মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী এবং তার সহযোগীরা ছিল। তার সহযোগী স্থানীয় কেউ, আমার ফ্যামিলি স্থানীয় কাউকে দেখে নাই। তার সহযোগী কোথা থেকে কারা ওই সন্ত্রাসী, শীর্ষ মাদক ব্যবসায়ী বলতে পারে।
শীর্ষ এবং আমি মাদক ব্যবসায়ী যেটা যারা বললেন, যাদের কথা বললেন একটু আগে বললেন যে শীর্ষ সন্ত্রাসী যিনি বিএনপি জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তাদের সাথে তাদের উঠা বসা, তাদেরই সাথের মানুষ, এই তো কথাটা তো ঘুরে এটাই আসে, যেটা আপনি বললেন একটু আগে। জি, জি বলুন। আর আপনারা এই তারপরে ঘটনার পর আপনার বাবাকে আপনার বাড়িতে এখনো কারান্তরীণ ধরে নিয়ে গেছে, তো আপনাদের বাড়িতে যে আক্রমণ হলো, আপনাদের যে এই সব তছনছ করে দিল, আপনারা কি পুলিশের কাছে যে এক্সট্রা জিডি করার চেষ্টা করেন নাই? আমার বাবা আগেই জিডি করে রেখেছে। যখন উনি আমার বাবাকে শ্বাসরোধ করে, আমার বাবাকে 2 লক্ষ টাকা দাবি করছে, ওইখানে সাধারণ মানুষ যদি না থাকতো ওই দিনে আমার বাবাকে মাইরা ফেলায়। উনি গামছা 2 দিয়া লক্ষ টাকা কে দাবি করলো ভাই? কে দাবি করলো? শীর্ষ সন্ত্রাস, শীর্ষ মাদক ব্যবসায়ী। না না, ওই নামটা কি মনে আছে? ওর নামটা হইলো নজরুল। ও ব্যাটারি চুরির সাথে জড়িত। কি আমাদের নাম কি নাম গরু, কি নাম? নামটা আমাদের দরকার, কারণ হ্যাঁ বলেন আপনি ওর কি নামটা নাম, নামটা নজরুল। ওর নাম নজরুল। বলুন। নজরুল, আচ্ছা। নজরুল। নজরুল জি, ইসলাম, আচ্ছা গুড। হ্যাঁ নামটা নজরুল। জানলাম, জি। নজরুল ইসলাম। শোনা যাচ্ছে না ওনার আপনাকে, নিজেকে আনমিউট করুন। ওনার ওনার বিরুদ্ধে দৌলত খান এবং ভোলা থানা 1 ডজন খানিক মামলা আছে। মাদক ব্যবসায়ী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওনার বিরুদ্ধে মামলা আছে। ব্যাটারি চুরি, অটো গাড়ি ব্যাটারি চুরির আচ্ছা, মামলা আছে। এই যে আপনার হ্যাঁ ওকে, ওনার বিরুদ্ধে মামলা আছে, সন্ত্রাসী, উনি বিএনপি জামাতের সাথে তার সংশ্লিষ্টতা, তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনীর মানুষে, ওকে। আমি যেটা আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে আপনাদের বাড়িতে এত বড় মানে ঝামেলা হলো, হামলা হলো, নির্যাতন নিপীড়নের শিকার হলো, যাদেরকে এরা অবশ্যই এর নেপথ্যে কিছু মানুষ কাজ করছে, যারা আপনাদের বাড়িতে এই বাহিনীকে পাঠিয়েছে, আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, মিথ্যা বিভিন্ন কিছু সামনে নিয়ে অস্ত্র সামনে রেখে বলা হয়েছে এই অস্ত্র তোমাদের বাড়িতে পাওয়া গেছে। তো ওরা কারা যারা এই কাজগুলি করিয়েছে পিছন পিছন থেকে আপনাদের বাড়িতে, যারা তাদেরকে পাঠিয়েছে এবং এইভাবে আপনাদের নির্যাতন নিপীড়নের সামনে নিয়ে আসছে? আমি আমি কারোর নাম জানি না, আমি তো ডাকাতি ছিলাম। না আমি শুনছেন বা পরিবার থেকে না, যতটুকু জানতে পারছেন? আমি কোনোভাবেই আমার পরিবার থেকে আমি শুনতে পাইছি যে মুখোশধারী কিছু লোক ছিল এবং ওইজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও ওইখানে প্রেজেন্ট ছিল। যখন আমার বাবাকে গাড়িতে করে নিয়ে যায় তখন ও বলতে আছে, গর্বিটায় কলা গাছ লাগামো, তোর কিছু রাখবো না। এখনো আমাকে আমাকে প্রাণনাশের হুমকি দিতে আছে। যৌথ বাহিনী আমার ভাইকে মারছে আর বলতে আছে যে এটা ছোটটা না বড়টা। আমার ভাইকে বলতে আছে তুই ছোটটা না বড়টা, তোর বড়টা কই, তোর বড়টা কই। আমার কথা আমার ভাইকে জিজ্ঞেস করতে আছে আর মারতে আছে। আমার বাবাকে মারতে আছে আর জিজ্ঞেস করতে আছে তোর পোলা বড়টা কই, ঠিকানা দে। আমার আম্মুরে বারবার অস্ত্র ঠেকাইতে আছে আর বলতে আছে তোর পোলার ফোন নাম্বার দে, কোন জায়গায় চাকরি করে ঠিকানা দে, ওই কই আছে, আর এই যে বারবার এরকম। পুলিশে আপনি আরেকটা, এই যে পুলিশের কাছে যখন জিডি করতে আপনার আব্বা গেল, কি যে 2 লক্ষ টাকা যে দেওয়ার টাকার প্রশ্নটা যে নিয়ে আসলেন, 2 লক্ষ টাকা কারা চাইছিল? কাদেরকে? পুলিশ না বিএনপি জামাতের লোক? না না, ওই জন্য শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুলি পুঁথির নজরুল, মধ্যে যিনি যিনি বিএনপি ওদের সাথে যাদের সংশ্লিষ্টতা। আচ্ছা, যাই হোক, এই যে মিথ্যা মামলা, এরপর পরবর্তী পর্যায়ে এই মামলা দেওয়ার পর আরো বিভিন্ন ভাবে চাঁদাবাজি, হুমকি দুমকি দিয়ে এগুলি কারা করতেছে? ওই ওই শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ মাদক ব্যবসায়ী নজরুলি বলতে আছে। বাসায় আইসা পাশের অন্য অন্য লোকের সাথে আলোচনা করতে আছে, আমাদের বাসায় গর্বিটাও রাখবো না, কলা গাছ লাগাইবো, আমাকে মাইরা ফালাইবো। আমি গোপন সূত্রে খবর পাইছিলাম যে এই দেশীয় অস্ত্রটা দেখানো হয়েছে, ওই অস্ত্রটা ওই শীর্ষ মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে 2022 সালে আমাকে মারার জন্য ক্রয় করে আনছে। আমি তার Yes, ধন্যবাদ রিলেটিভ। মেহেদী হাসান শরীফ ভাই। আপনি আমাদের সাথেই থাকুন। আর ধন্যবাদ আপনাকে আর আপনাদের এই দেশবাসী, করুণ বিবরণ দেওয়ার জন্য। আপনি আমরা জানলাম, সবাই শুনলো। তো এখন কথা বলবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য আবির হায়দার খান আকাশ। আমরা শুনবো তার নির্মম অভিজ্ঞতার কথা। আকাশ ভাই, আপনি বলুন, নিজেকে আনমিউট শোনা করুন, যাচ্ছে? বলুন। জি, শোনা যাচ্ছে? একটু শর্ট করে বলবেন, আমরা একবার হ্যাঁ, শেষ অবশ্যই প্রান্তে অবশ্যই। চলে এসেছি। জি, শোনা যাচ্ছে, আপনি বলুন, সংক্ষেপে বলবার চেষ্টা আসসালামু করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শুরুতেই আমি জাতির পিতাকে স্মরণ করছি, স্বাধীন দেশের স্রষ্টা, স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন এবং তিনি স্বাধীন দেশ শুরু করেছিলেন। জি, নিজেকে আনমিউট করুন এবং মূল কথায় চলে আসুন ভাই। আবির হায়দার খান, আপনি নিজেকে আনমিউট করুন এবং মূল হ্যাঁ, কথায় চলে আসুন। হ্যাঁ, আমরা একবার শেষ মূল প্রান্তে কথায় চলে চলে আসছি এসেছি। অনুষ্ঠানের। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি কথা বাড়াবো না। আমাদের কামরুল ভাই, আমার বড় ভাই, তিনি সব বলে দিয়েছেন জগন্নাথের বিষয়ে। জগন্নাথে একটা হত্যা মামলা করেছে 5 আগস্টে, একজন মুরব্বীকে অস্ত্রধারীরা মেরেছেন। হ্যাঁ, কথাটা বোঝেন, অস্ত্রধারীরা মেরেছেন, তার আসামি 40 জন। তার আসামি হলেন 40 জন এবং অজ্ঞাতনামা 20 থেকে 30 জন। তাহলে 70 জন মিলে কি একজন বৃদ্ধকে মারলেন? এটা হচ্ছে মামলাকারী, যে মামলা করেছেন, তার বক্তব্য, এবং সবার নাম, ছাত্রলীগের সকল নেতাকর্মীর নাম ওর মধ্যে ঢোকানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একজন বৃদ্ধ কি 70 জন মিলে মারলো, তাও অস্ত্রধারীরা? এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, আপনারাই বলছেন, এই দল এনারাই বলছে যে হচ্ছে ছাত্রলীগ গেলি কই, তোরা পালিয়েছিস। আবার এনারাই বলছেন 5 আগস্টে হত্যা করা হয়েছে ছাত্রলীগ দ্বারা। তাহলে আসল কোনটা? আপনারা আগে সিদ্ধান্ত নিন যে কোন ভাবে আমাদেরকে দোষারোপ করবেন। আমার কথা হলো যে আপনারাই বলছেন পালিয়েছে ছাত্রলীগ, আবার আপনারাই দোষ দিচ্ছেন, হত্যা মামলা দিচ্ছেন। তা আপনারা সিদ্ধান্ত নেন কিভাবে দোষারোপ করবেন। তো যাই হোক, যশোরের যে বিষয়টা, 5 আগস্টে নেত্রী চলে যাওয়ার পর আমাদের যশোরের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং হচ্ছে 6 আসনের সংসদ সদস্য শূন্য স্থানে হচ্ছে নির্বাচিত হয়েছিলেন ওই তৎকালীন। ওনার একটা 5 তারকা বিশিষ্ট হোটেল দিয়ে দেওয়া হয়, জাবির ইন্টারন্যাশনাল। আমার কথা হলো যে ব্যক্তির উপর রাগ থাকলে হোটেল পোড়াতে হবে কেন? হোটেলটা তো আমার জেলার একটা গর্বের জায়গা, মানুষ এসে থাকতে পারে, এই ক্ষতিটা কার? তো জেলার বদনাম। যে জেলায় 5 তারকা হোটেল ছিল সেটা পুড়িয়ে দেওয়া হলো। তারপর আফিল সাহেবের গোডাউনে আগুন দেওয়া হলো, শাসা অঞ্চলের আগুন টাগুন দেওয়া হলো বিভিন্ন জায়গায়। তারপর 63 জনের নামে বিএনপি পার্টি অফিস ভাঙার মামলা দেওয়া হলো। এই পার্টি অফিস ভাঙার মামলাতে আহ, যারা খুব সাধারণ, যেমন কাশিমপুর ইউনিয়নের আহ, মশিউর রহমান সাগর চাচা হন সম্পর্কে উনি জানেন না, ওনার এলাকায় ওনার নামে কোনো বাজে মন্তব্য নাই। উনি ভালো লোক ছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন ওই ইউনিয়নের। ওনার নামও ওই পার্টি অফিস ভাঙার মামলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন ভাবে এই কাজগুলো করা হচ্ছে। তারপর কিছুদিন আগে, সপ্তাহখানেকের মধ্যে ঘটনা, যশোর জেনারেল হাসপাতালে 5 5 কোটি টাকা টেন্ডার, চাঁদাবাজি, টেন্ডারবাজির জন্য যাওয়া হয়েছে। হ্যাঁ, 5 কোটি টাকার জন্য যাওয়া হয়েছে, এবং সেখানে ধস্তাধস্তি কর্মকর্তার সাথে। আমার কথা হচ্ছে যে আহ, আওয়ামী লীগই যদি খারাপ, সব ক্ষেত্রে আওয়ামী লীগই খারাপ, শুধু আমরা অনেক খারাপ, তাহলে আপনারা এখন চাঁদাবাজি কেন করছেন? কার 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 সাথে অন্যায় করছেন? আপনি তো দিন শেষে ঘুরে এসে আপনি নিজেও লুটতরাজের সাথে এই যে জড়িত হচ্ছেন। চাঁদাবাজি, আপনি হ্যাঁ ভাই, আকাশ ভাই, এই যে চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদাবাজিগুলির নেতৃত্ব কারা দিচ্ছে, কারা করছে, এদের নামগুলি যদি একটু বলেন, আমরা একটু জানি। আচ্ছা, এগুলির নামগুলি আমাদের সবার জানা থাকা উচিত, কারণ আচ্ছা, এগুলি তো নাম এইভাবে পার পাবে না, পেতে পারে না। সেই নাম জন্যই নামগুলি নাম আমাদের সবার জানা দরকার। একটু বলবেন? নাম বললেও সবাই জানে, না বললেও জানে, কারণ এটা এগুলো নিয়ে তারপরে খুব বলুন, বড় আমরা খবর, সবাই, খবরও এলাকার হয়েছে। লোকজন হয়তো জানে, গোটা জাতি জানুক, সবাই জানুক, বলুন। হ্যাঁ, এটা কি বলবো, এটা বিএনপিরই একজন বিএনপির যশোর জেলা বিএনপির সদস্য, সম্ভবত ওনার নাম ছোটকু বা এরকম, এম শফিকুর রহমান ছোটকু, বা এরকম কিছু। হ্যাঁ, তো ইনি এনার দলবল নিয়ে যে হাজির হলে টেন্ডারের বা চাঁদাবাজির জন্য 5 কোটি টাকা দেওয়া হয়। হাসপাতালের মতো জায়গায় চাঁদাবাজির কোনো প্রয়োজন পড়ে বলে আমি মনে করি। যদি তারাই বলতো আওয়ামী লীগ সব জায়গা থেকে লুটেছে, তাদের কথায়, কিন্তু আচ্ছা, আপনারা আচ্ছা। কি করছেন? আর ওই যে আবার আপনার আর যে অন্যান্য যে কেস যে বললেন, যে ওই জগন্নাথের বা বিভিন্ন পর্যায়ে যারা এই কেসগুলি করেছে, বা তাদেরকে নেপথ্যে কারাই আছে, কারা এগুলি করাচ্ছে, এই মিথ্যা মামলাগুলি কারা দিচ্ছে? নেপথ্যের জায়গা দেখেন, এটা এক ধরনের এখন খোলা বিষয়, মানে ওপেন সিক্রেটের। নেপথ্যে কারা হ্যাঁ, আছেন এটা ওপেন তো সিক্রেটের জায়গায়, তাইলে ওই নামগুলি যদি একটু সামনে আসে যে কারা এই কাজগুলি আচ্ছা, মামলা সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলাগুলি দিচ্ছে বা চাঁদাবাজি করছে। আচ্ছা, হ্যাঁ, চাঁদাবাজির যে বিষয়টা বললাম ওটা তো আমি বলেই দিলাম। আহ সকল ক্ষেত্রেই বিভিন্ন নেতা কর্মীরা, ঠিক আছে, বিএনপি জামায়াতের এইগুলা করছে। যেমন মামলা করা হয়েছে, একজন আইনজীবী মামলা করেছে নিজ দায়িত্বে 63 জনের নামে, যশোরের যে বিএনপি পার্টি অফিস ভাঙার মামলাটা। তো এটা হচ্ছে
খুবই অবাঞ্ছিত ছিল। আমি নিজে জানি যে উনি ভালো লোক, ওনার নামে মামলা করা হয়েছে, আমি নিজে সাক্ষী, আমি তো ছোট, তারপরেও আমি বলছি যে 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 ভালো তাদের নামেও করা হয়েছে। যশোরে বিভিন্ন জায়গায় লুটতরাজ। হ্যাঁ, আর আমি একটু যুক্তিতে যেতে চাই যে ওনারা ওনাদের সামনে যদি এখন বলা হয় যে নেত্রী যাওয়ার পর এই দেশের যে অবস্থা, এখানে মন্দির কেন না ভাঙা শুনেন, হচ্ছে, এখন আমরা আমাদের শুনেন, সবার আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি ভাই। ওই ডিসকাশনে ওইদিকে আমরা না যেয়ে আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, এই যে আপনাদেরকে, আপনি নিজেও নির্যাতন নিপীড়নের শিকার, আপনি টেলিফোনেও জানিয়েছেন আমাদেরকে। তো যেটা আমি বলতে চাই যে এই যে নির্যাতন নিপীড়নগুলি হচ্ছে, বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে, না হয় হুমকি-দুমকি দেওয়া হচ্ছে যে এটাতে ফাঁসিয়ে দেওয়া হবে, এটাতে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এই নেপথ্যে এই কাজগুলি যারা, নেপথ্যে বলতে এই কাজগুলি কারা করছে? এই মানে মানুষগুলির নাম, পরিচয় অবশ্যই জাতির সামনে আসা উচিত। কারণ ওরা তো পার পাবে না। অবশ্যই কোনো অপরাধী পার পেতে পারে না, পায় না। ইতিহাস তাই বলে। আর বিশেষ করে আজকে যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলতেই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের খুঁজে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করছে। যারা এই কাজগুলি করছেন, এই চাঁদাবাজি করছেন বিভিন্নভাবে, তো এদের তো একটা উদ্দেশ্য নিয়ে করতেছেন। সুতরাং তাদেরকে তো কোনো অবস্থাতেই এই পর্দার আড়ালে রাখা যাবে না। তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এবং সেইজন্যই আপনাকে বলছি, যদি আপনার জানা থাকে, আপনি যদি নিজে যে অনিরাপদ না মনে করেন যে এটা বললে হয়তো আপনার সমস্যা হবে এই মুহূর্তে। আপনি কোথায় আছেন এই মুহূর্তে জানি না। অবশ্যই অজ্ঞাত জায়গায় আছেন নিরাপত্তার প্রশ্নে। যদি বলতে পারেন তাহলে ওই নামগুলি যদি একটু বলেন তাহলে ভালো হয়। ধন্যবাদ। আহ, যেটা বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে অবশ্যই আহ, বিভিন্ন দল, বিভিন্ন বলতে সবাই বুঝতেই পারছে, বিএনপি, জামায়াত, এই দুই দলের মোটামুটি অধিকাংশ কর্মী এখন হচ্ছে জেলা পর্যায়ে। কথা আছে যে বিএনপির কোন কোন নেতা, কোন ধরনের নেতা, উচ্চ পর্যায়ের নেতাও আছে, মাঝারি আছে, একেবারে ছোট নিম্ন পর্যায়ের আছে, যাদেরকে আমরা হ্যাঁ, টোকাই কিন্তু ওই বললেও মানুষগুলি ভুল হবে কারা? না। এটা তো আমরা জানি যে এই কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র, অপশক্তির তাদের দোসররা, হ্যাঁ, তারা সব মিলিয়ে এই কাজগুলি করতেছে। কিন্তু ওদের মধ্যে যে স্পেসিফিক মানুষের নামগুলি আমরা ওইভাবে তাদেরকে চিহ্নিত করতে চাই। সেই আচ্ছা, জন্যই নামগুলি বলা। এটা তো বিভিন্ন পর্যায়ের, এটা তো আমরা জানি, এটা তো জেনারেল কথা হয়ে গেল। আপনার যদি সেখানে কোনো সমস্যা না থাকে তাহলে যে সেটা বলতে পারেন ভালো হয়। সমস্যা থাকা সত্ত্বেও বলতে হবে, সোজা কথা, অবশ্যই অজ্ঞাতনামা তাহলে একটু এখানে আছে, বলুন যেটা প্লিজ। যেটা বলছিলাম। হ্যাঁ, যেমন আমি একে শফিকুর রহমান ছোটকু কথা বললাম, বিএনপির, উনি হচ্ছে জি। জেনারেল হাসপাতালে, ওনার আওতায় আরো 5-6-10 জন গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমি ভিন্ন জেলায় বসে, ঢাকার বাইরে, আমার নিজের জেলার বাইরে বসে সব নাম বলতে পারবো না। হ্যাঁ, কারণ সাংবাদিকরা সবার ছবি ভাবে পায় না, ওই সিসিটিভি ফুটেজটাই দেখায়। আমি কিন্তু তথ্যগুলো হয়তো বা খুব গোপনে এলাকা থেকে সংগ্রহ করেছি বা খবরেই দেখেছি, কিন্তু সব নাম না, একজন একজন করে নাম। আমি যেমন বললাম মামলা দিয়েছেন যিনি, তিনি একজন আইনজীবী, একজনের নাম বললাম। এর সাথে ওনার যদি 10 জন আরো গোপনে জড়িত, এটা কিন্তু আমি জানছি না, এটাই বলছি। কিন্তু এটা হচ্ছে জি, অবশ্যই জি। বিএনপির মতাদর্শী লোক, আমাদের মতাদর্শী লোক। হ্যাঁ, আর ওনাদের ওই দলগুলোর সমস্যা মূলত এটাই, তারাই বলছে তোরা পালিয়েছিস, তারাই বলছে তোরাই এখনো দেশের মধ্যে অরাজকতা করছিস, অথচ তারা নিজেরা করছে। এটা হচ্ছে আসল কথা। আহ, তারাই করছে, জি। করে আমাদের দোষ আহ, দিচ্ছে। আবির হায়দার খান আকাশ ভাই, আপনাকে ধন্যবাদ আপনার এই নির্যাতন নিপীড়নের এই চিত্রগুলি ধরে তোলার জন্য সবার উদ্দেশ্যে। আমরা সবাই শুনলাম। তো এবার আপনি আমাদের সাথেই থাকুন। এইবার সর্বশেষ আমরা যাচ্ছি কক্সবাজার জেলা ছাত্রলীগের অন্যতম সহসভাপতি মঈনুদ্দিন ভাইয়ের কাছে। ভাই আপনি বলুন, নিজেকে আনমিউট করুন এবং আপনি আপনার বক্তব্য বলুন। মঈনুদ্দিন ভাই আছেন? আছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, শুনতে পাচ্ছি মঈনুদ্দিন ভাই। আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। জি, আপনি একটু শর্ট করে মূল জায়গায় কথা বলুন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ধন্যবাদ। আসলে হায়েনাদের যে হামলা সেটি কক্সবাজারে শুরু হয়েছিল মূলত 4ই আগস্ট সন্ধ্যার পর থেকে। তারা 4ই আগস্ট কক্সবাজারে আমাদের খুব একটি শান্তি সমাবেশ ছিল, যেখানে আমাদের নেতাকর্মীদের সেদিন কারফিউ থাকার কারণে 5টার মধ্যেই আমরা কক্সবাজার শহর ত্যাগ করি, যে যে যার জায়গায় চলে যাই। কিন্তু সন্ধ্যা 6টার দিক থেকেই কক্সবাজার শহরে হায়েনাদের
আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী এবং দলীয় কার্যালয় থেকে শুরু করে আমাদের স্থানীয় এমপি থেকে শুরু করে আমাদের নেতা কর্মীদের বাসা বাড়িতে হামলা শুরু হয়। এরপর 5 তারিখ বিকেলে দফায় দফায় কক্সবাজারে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, কক্সবাজারের বিভিন্ন হোটেলে তারা লুটপাট চালায়, বিভিন্ন হোটেলে তারা অগ্নিসংযোগ করে। এরপরে শুরু হয় কক্সবাজারে তাদের মামলা। কক্সবাজারে এখন পর্যন্ত 25টি মামলা দায়ের করা হয়েছে, যে মামলাগুলোর অধিকাংশই ঘটনার সাথে স্থানের সাথে সময় একটির সাথে একটির কোনোভাবেই মিল নেই। এরপরে আপনার কক্সবাজারে এখন পর্যন্ত প্রায় 130 জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং কক্সবাজার আদালতে এই যে ভেলেবল সেকশন গুলা, যে সেকশন গুলোতে জামিন হওয়াটা মানে একদমই সব বলতে গেলে এই 54 ধারা, এই 54 ধারাতেও কক্সবাজারে জামিন দেওয়া হচ্ছে না। তারা কক্সবাজার কোর্টটাকে এমন ভাবে তারা করেছে যেন সেখানে আদালতের কোনো ধরনের স্বাধীনতা না থাকে। তারা সরাসরি কক্সবাজার আদালতে হস্তক্ষেপ করে তারা মামলার কার্যক্রম। কক্সবাজারের মানুষ আপনারা জানেন পর্যটন নির্ভর, পর্যটনের উপরে ভরসা করে কক্সবাজারের মানুষের জীবিকা নির্বাহ করতে হয়। এই অবৈধ ইউনূস সরকার সেন্ট মার্টিনে কোনো মানুষজনকে যেতে দিচ্ছে না। আজকেও সেন্ট মার্টিনের মানুষ কক্সবাজারে এসে আন্দোলন করছে। কক্সবাজারের মানুষের জীবন জীবিকা নির্বাহ করার যে পর্যটন খাত, সেই খাতকে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন কক্সবাজারে লবণ উৎপাদন হয়, কক্সবাজারের উৎপাদিত লবণ দিয়ে বাংলাদেশের মানুষের লবণের চাহিদা পূরণ করা হয়। এখন এই যে এই তাদের ফ্যাসিস্ট ইউনূস সরকারের যে সিস্টেম, এই সিস্টেমের কারণে কক্সবাজারের লবণ চাষিরা লবণ উৎপাদন করে ন্যায্য মূল্য পাচ্ছে না। এই বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা তার ব্যক্তিগত দাম্ভিকতা, তার নিজস্ব মতামতের ভিত্তিতে এবং ইউনূস সরকারের যেই ফ্যাসিজম, সেটি থেকে কোনোভাবেই আমাদের কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ একটি স্বতন্ত্র দ্বীপ হিসেবে, একটি বাংলাদেশের দ্বীপ হিসেবে সেই দ্বীপের মানুষরাও এই সেন্ট মার্টিন দ্বীপে তাদের আত্মীয় স্বজনদেরকে সেখানে নিয়ে যেতে পারছে না। আপনারা কক্সবাজার জেলার 9টি উপজেলা, প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বাড়িতে নির্মম নির্বিচারে হামলা চালাচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা দখল করে নিয়েছে। আমাদের বিভিন্ন নেতাকর্মীদের চিংড়ি ঘের জায়গা জমি যেভাবে পারছে তারা দখল করে নিচ্ছে। বর্তমানে কক্সবাজারে লিডারশিপ বলতে নাই, যে কারণে রোহিঙ্গা গুলোতে অস্থিরতা শুরু হয়েছে। আপনি যত্রতত্র ভাবে মিয়ানমার থেকে রোহিঙ্গারা কক্সবাজারে ঢুকে পড়ছে। সবকিছু মিলিয়ে একটি অস্থির সময় কক্সবাজারের মানুষ পার করছে। আবার আমাদের দলীয় নেতাকর্মীরা তারা বাড়িতে থাকতে পারছে না, তাদেরকে অন্যায় অবিচার করে যুবদল, ছাত্রদল, বিএনপি, জামাত, শিবিরের নেতাকর্মীরা পুলিশকে সাথে নিয়ে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে অভিযান চালাচ্ছে এবং আমাদের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে এবং তারা মামলা বাণিজ্য করছে। ভুয়া এজাহার বানিয়ে বিভিন্ন নেতাকর্মীদেরকে ফোন করে ভুয়া এজাহার দেখিয়ে তারা নেতাকর্মীদের কাছ থেকে টাকা দাবি করছে। ভাই, আমাদের কক্সবাজারের পরিস্থিতি। মঈনুদ্দিন ভাই, আচ্ছা, এই যে হ্যাঁ, আওয়ামী লীগের শুধু কক্সবাজারের জেলা থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নয়, সারা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায় পর্যন্ত অফিসে আক্রমণ করা হয়েছে, তছনছ করা হয়েছে, অনেক জায়গায় অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এটা আমরা সবাই জানি। আপনার কক্সবাজার এলাকায় যারা এই কাজগুলি, আপনি ওই এলাকার মানুষ, এই কাজগুলির সাথে যারা সংশ্লিষ্ট, যারা এইসব জ্বালাও পোড়াও আওয়ামী লীগের
অফিস ভাঙচুরের প্রশ্নে বা জ্বালানোর প্রশ্নে ওই নির্যাতন নিপীড়নের নেতৃত্ব যারা দিয়েছে, যারা সামনে থেকে কাজ করেছে, তাদের কিছু নাম কি সামনে নিয়ে আসতে পারেন? তাদের অবশ্যই তাদেরকে আপনারা জানেন। ওরা কারা? ওদের পরিচয় আমরা কি? আমরা তাদেরকে চিনি, তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে জানি। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের 15-16 বছরের ক্ষমতাকালে আমরা তাদেরকে কখনো রাজনৈতিকভাবে তাদেরকে আমরা কোনো দমন পীড়ন নির্যাতন কোনো কিছুই করিনি, কিন্তু তারা 5 তারিখের পর থেকে ঘুর পাল্টে তাদের চেহারাকে অচেনা করে তারা নির্বিচারে আমাদের নেতাকর্মীদের উপর এসব করছে। কক্সবাজার তারা সদর কারা? থানার তারা আমাদের সুপরিচিত লোক, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা জানি, এবং তাদের নামগুলো আমরা আমাদের হৃদয়ে একদম নিবিড় ভাবে আমরা সংরক্ষণ করে রেখেছি। যদি কখনো পরিবেশ পরিস্থিতি বদলে তাহলে আমরা সেটি আমরা কি এখন জানতে পারি? জাতি কি জানতে পারে? সম্মুখে যদি আপনার কোনো সমস্যা তাদের এই ব্যক্তিগত অন্যায় অপকর্ম নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা না থাকে আপনি আমাদের সাথেও শেয়ার করতে পারেন। আমরা এই নামগুলো কারণ এই দুর্বৃত্তদের কোনো অবস্থাতেই এভাবে পার পেতে দেওয়া হবে না। যারা এই মিথ্যা এইজন্যই মামলাগুলো নামগুলো করেছে, আপনি বলুন। যারা এই মিথ্যা মামলাগুলো করেছে, কক্সবাজারে 25টা মামলা হয়েছে। একটা মামলা হয়েছে 30 অক্টোবর কক্সবাজারে একটি পাহাড়ছড়া এলাকায় একটি মিছিল করা হয়েছে বলে একটি মামলা হয়েছে। বিএনপি অফিসে হামলা করেছে, গান ফডার দিয়ে জ্বালিয়ে দিয়েছি বলে আমার নামে স্পেসিফিক অভিযোগ দিয়েছে, আমি গান ফডার দিয়ে জ্বালিয়ে দিয়েছি বিএনপি অফিসে। অথচ আমি আমার জীবনে কখনো গান ফডার দেখি নাই। আমার নামে হত্যা মামলা করা হয়েছে। যে হত্যা মামলাটি করা হয়েছে 4 আগস্ট, যে ছেলেকে মার্ডার দেখানো হয়েছে, ওই ছেলে বেওয়ারিশ, তার কোনো নাম পরিচয় কিছুই নাই, এবং হসপিটালে তার নামে কোনো তথ্য নাই। পুলিশের মামলায় তার নামে কোনো তথ্য উল্লেখ করা হয়নি, অথচ সেই বেওয়ারিশ একটি ছেলেকে সেই ঘটনায় মৃত দেখিয়ে মামলা করা হয়েছে, আর সেই হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। বিএনপি অফিসে হামলা করা হয়েছে, দুর্বৃত্তরা যে বিএনপি অফিসে হামলা করেছে, আমরা উল্টো করতে না পারে আমরা উল্টো বিএনপি অফিস থেকে আমরা কিভাবে সেই দুর্বৃত্ত সেই দিন যে হামলাগুলো মুখোমুখি সংঘর্ষগুলো হয়েছিল তাদেরকে আমরা স্থান ত্যাগ করিয়ে প্রশাসনকে সহযোগিতা করে কিভাবে আমরা কক্সবাজারকে শান্ত রাখা যায় সেই চেষ্টা আমরা করেছি, অথচ আমাদের নামে মামলা করা হয়েছে। এই মামলাগুলো যারা আপনার নামেও যে মিথ্যা মামলাগুলি দেওয়া হয়েছে মামলার বা বাদী অন্যদের যারা এরা কারা মামলাগুলি কারা দায়ের করেছে? মামলার বাদী, মামলার সাক্ষী, মামলা যেই থানায় হয়েছে সেই থানার অফিসার সবগুলোর নাম দিনের আলোর মতোই পরিষ্কার কপি আমাদের কাছে আছে। কক্সবাজারের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, পত্রপত্রিকায় নিউজ এসেছে। আমি স্পেসিফিক তাদের নাম বলতে আমার রুচিতে বাড়তেছে, কারণ যেই সময় কক্সবাজারে কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না সেই সময়ও তারা কক্সবাজারে মিছিল হয়েছে বলে তারা অন্যায়ভাবে তারা ভুয়া মামলা করেছে। হ্যাঁ। এই সবার নাম আমরা জনসম্মুখে প্রকাশ করব, তাদের নাম আমাদের কাছে লিপিবদ্ধ করা আছে। মইনুদ্দিন ভাই, যদি আপনি উল্লেখযোগ্য এত বিএনপি জামাতের সন্ত্রাসীরাই এসব করেছে এবং এর সাথে বিএনপি জামাতের নেতারা অনেকেই সংশ্লিষ্ট। আমরা এবং সামাজিক সমন্বয়ক যোগাযোগ কিছু মাধ্যমে আমরা সমন্বয়ক অনেকভাবে এসব অনেক কাজ কিছু করছে। জেনেছি, কিন্তু আজকে এই আমাদের দায় মুক্তি শীর্ষক এই অনুষ্ঠানে এই পর্বে যদি আপনি ওইখান থেকে যুক্ত হয়েছেন, আপনার কাছ থেকে যদি আমরা কিছু নাম অন্তত জেনে রাখতে পারি, দেশের জাতি জেনে রাখুক। ভাই আমার মনে হয় যদি সম্ভব হয় আপনার কোনো আমি স্পেসিফিক কোনো নাম বলতে চাচ্ছি না, কারণ নাম বলতে চাচ্ছি না এই কারণে কক্সবাজার জেলা শহরে প্রত্যেকটা ঘটনা আমাদের এখন পর্যন্ত 25টি মামলা, আমাদের 127 জন নেতাকর্মী অ্যারেস্ট, এর মধ্যে 35 জন শুরুর দিকে জামিন পেয়েছিল। প্রত্যেক জনের ডাটা, প্রত্যেকের পরিবারের সাথে আমাদের খোঁজখবর আছে, আমরা সবকিছু ডাটা লিপিবদ্ধ করে রেখেছি। সময় হলে আমরা সেগুলো জনসম্মুখে জানাবো। আমি এখন স্পেসিফিক কারো নাম এই অনুষ্ঠানে বলতে চাচ্ছি না ভাই। ঠিক আছে, সমস্যা আপনার যদি সমস্যা থেকে আপনি আরেকটা বিষয়, কক্সবাজার ভৌগোলিক গত কারণে কক্সবাজার খুব গুরুত্বপূর্ণ একটি জেলা, আপনি জানেন। কক্সবাজারে কিন্তু রোহিঙ্গা ক্রাইসিস একটি আছে, এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে প্রতিনিয়ত নিত্য নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার। রিজওয়ানা ও পরিবেশ উপদেষ্টা, সে তার ব্যক্তিগত তার ধ্যামাক দেখানোর জন্য সেন্ট মার্টিনের দ্বীপের মানুষকে কক্সবাজার সহ পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার তাদের যে অপপ্রয়াস,
সেটি চালিয়ে যাচ্ছে। আপনি দেখুন আজকেও সেন্ট মার্টিনের হাজার হাজার মানুষ কক্সবাজারে এসে আন্দোলন করেছে, ঢাকায় আন্দোলন করছে। তাদের জীবন জীবিকার, তাদের যে অর্থ রোজগারের একটি ন্যূনতম যে ব্যবস্থা, সেটি হলো সেখানে যদি পর্যটকরা এই বছরের মাত্র 3 থেকে 4 মাস সময় তারা সেন্ট মার্টিন গিয়ে জীবিকা নির্বাহ করে, এই সময়টাতে সেন্ট মার্টিন আচ্ছা, জি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? মাইনুদ্দিন ভাই, মাইনুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, মাইনুদ্দিন ভাই, মাইনুদ্দিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? পর্যটকদের যেতে দিচ্ছে না। এই যে সুপারিশ আসি, কেউ তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। বিএনপি প্রশাসনের মধ্যে অস্থিরতা, জামাতের কথা শুনবে না বিএনপির কথা শুনবে না? ভাই শুনতে আচ্ছা পাচ্ছি, মাইনুদ্দিন ভাই, এই যে আপনাদের উপর যে আমি শুনতে পাচ্ছি। আপনাদের উপর যে নির্যাতন হলো, এই আপনারা কি পুলিশের শরণাপন্ন হয়েছিলেন? জিডি করার চেষ্টা করেছিলেন? পুলিশের ভূমিকা কি ছিল? আমি আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল দিই তাহলে। কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল নোমান মাত্র 1.5 মাসের মাথায় কোটি কোটি টাকা বাণিজ্য, আসামি বাণিজ্য, মামলা বাণিজ্য, চাঁদাবাজি করার কারণে মাত্র 1.5 মাসের মাথায় গত পরশু তাকে চট্টগ্রাম রেঞ্জে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার অপকর্মের চিত্র উঠে আসায় আপনি কোথায় যাবেন? সেই সদর থানার ওসি নিজেকে ছাত্রদল পরিচয় দিয়ে, ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে কক্সবাজার শহরের মানুষকে গত 1.5 মাসে কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ, তাহলে আমরা কিভাবে সেই থানায় আমরা যাব আপনি বলেন? আমাদের তো সেই থানার ওসি যখন নিজেকে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে আওয়ামী লীগের উপর দমন পীড়ন ছাড়াই, সেই ওসি যখন স্থানীয় কিছু জনপ্রতিনিধি বসে একটি মেম্বার্স অ্যাসোসিয়েশনের মিটিং করতেছিল, সেই মিটিং থেকে ধরে ধরে আওয়ামী লীগ যারা করতো সেরকম 19 জন ইউপি সদস্যকে গ্রেফতার করে এবং কোটি কোটি টাকা সেখান থেকে সে বাণিজ্য করে, কোনো মামলায় ঢুকানোর কথা বলে আমাদের নেতাকর্মীদের কাছ থেকে বাণিজ্য করতেছে। তাহলে আমরা কিভাবে সেই থানায় যাব আপনি বলেন? আমাদের তো আসলে সেই পরিবেশ নাই। এবং সেই ওসিকে গত পরশু সেই ওসিকে মাত্র 1.5 মাসের মাথায় তার এই চাঁদাবাজির প্রমাণিত হয়, পুলিশ তদন্ত করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করে। এই হলো কক্সবাজারের পরিস্থিতি। জি, ধন্যবাদ মঈনুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজার এলাকার বিভিন্ন পর্যায়ের এই নির্যাতন নিপীড়নের চিত্র আপনার কাছ থেকে আমরা সবাই শুনলাম, যারা যুক্ত আছেন সবাই শুনেছেন। সেন্ট মার্টিন প্রশ্নে যে আপনি বললেন, আপনি আমরা সবাই জানি, আমাদের গোটা জাতি জানে, আজকে এগিয়ে চলা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই এগিয়ে চলাকে কারা থামিয়ে দিয়েছে? এই স্বাধীনতা বিরোধী অপশক্তির ইউনূস, আসিফ নজরুল গং রাই শুধু নয়, তাদের পিছনে যারা সবচেয়ে বড় ভূমিকা, যারা এই কাজটি করিয়েছে, যাদের প্রত্যাশা সেন্ট মার্টিন তাদের পেতে হবে, সেই অপশক্তি, যেই অপশক্তি আমাদের স্বাধীনতার জন্মলগ্নে বাংলাদেশকে, স্বাধীনতাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল 71 সালে, সেই অপশক্তি এবার বহুমুখী ষড়যন্ত্র করে তাদের তাবেদার দোসরদের, ইউনূস গংদের দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এবং এ সব কিছুর পিছনে সেন্ট মার্টিন নামটা চলে আসে। সেই ব্যাখ্যা যেতে চাই না, আমাদের সময়
কম, আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভাই, আমি কি একটু আপনাকে যোগ করবো একটা অসংখ্য বিষয়? আপনাকে একটা বিষয় অসংখ্য কি একটু যোগ ধন্যবাদ। করবো আমি সর্বশেষ? জি, আমি আমার সর্বশেষ একটা কথা যোগ করব, সেটি হলো, আপনি জানেন আমাদের যে সেকেন্ডে মাতার বলুন, খুব হ্যাঁ, আমরা কিন্তু শেষ প্রান্তে, 30 সেকেন্ডে বলুন। মাতারবাড়ির যে বিদ্যুৎ প্রকল্প, কয়লার অভাবে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে গেছে। তারা তারা পাওয়ার প্ল্যান্টের কথা বলছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহেশখালী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে 1 বছরের কয়লার সমপরিমাণ অর্থ মজুত রেখেছিল। তাহলে কি কারণে সে অর্থ কই গেছে? কিভাবে আজকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে ধন্যবাদ বন্ধ হয়ে গেছে? ধন্যবাদ ভাই। শুধু মাতারবাড়ি ওইটাই, ওই প্রজেক্টই নয়, ওইটাই নয়, এরকম হাজারো শত শত বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ এই বর্তমানে এই তাবেদার অবৈধ সরকারের নিয়োগকৃত আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর 2 দিন আগে বলেছেন, আমরা চ্যানেল আই বাংলাদেশের বড় বড় পত্রিকাগুলোতে এবং টেলিভিশনে দেখেছি, তিনি বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের চেয়ে আরো ভয়াবহ। তো আপনাদের এইসব, এই যে এই প্রশ্নগুলি আপনি বলছেন, শুধু এইসব প্রশ্নের কথা বলে 10 ঘন্টা শেষ হবে না ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একবারে শেষ প্রান্তে, এতক্ষণ আমরা যাদের কথা শুনলাম তারা সবাই সন্ত্রাসের শিকার। অ্যাডভোকেট জাসমুল হাসান প্রামাণিক তুলে ধরেছেন অবৈধ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদতে বিএনপি জামাতের ক্যাডার আইনজীবীরা কিভাবে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের সমর্থকদের আইনের আশ্রয় লাভের সুযোগ হতে বঞ্চিত করে যাচ্ছে, কিভাবে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের উপর আক্রমণ করেছে, তাদের চেম্বার ভাঙচুর করেছে, বিদ্যুৎ লাইন কেটে দিয়ে চেম্বার দখল করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের উপর শিবির ছাত্রদলের নির্যাতন ও মামলা এবং মামলা বাণিজ্যের বিবরণ দিয়েছেন মোহাম্মদ কামরুল হুসাইন। জামাত বিএনপির সন্ত্রাসীরা নলছিটি জালকাঠির সাইমুল শিপারের বাড়ি লুট করেছে, তার সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছে। ওই এলাকার রাসেল মোল্লার বাড়ি, দোকান, মুরগির খামার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভোলা জেলার দৌলত খানের মেহেদী হাসান শরীফ সহ তার পরিবারের সবাইকে বিএনপি জামাতের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করেছে। তার পিতা ও ভাইকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের মঈনুদ্দিন ধরে তুলেছেন 5 আগস্টের পর এ যাবৎ কক্সবাজারের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন ও সন্ত্রাসের চিত্র। এই সন্ত্রাস হয়েছে বর্তমান সরকারের আমলে, যে সরকার কথায় কথায় বলে মানবাধিকারের কথা। এই কি মানবাধিকার? আজ বিশ্ববিবেক কি অন্ধ হয়ে গেল? এর প্রতিকার কি? সম্মিলিতভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় একত্রিত হয়ে উচ্চকিত হতে হবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চির